আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শীতের এই রাতে কম্বল জড়ানোর মতো অবস্থায় তোমাদের সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের তোমাদের চাহিদার আলোকে কাঙ্ক্ষিত সেই সপ্তম অধ্যায়ের ক্লাস নিয়ে। সো তোমরা একটু মুদ্রাস্ফীতির ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাবা, যেন তোমাদের সকল সমস্যার সমাধান আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ করে ফেলতে পারো। অর্থনীতির সহজ সমাধান পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও আজকের এই লাইভ ক্লাসে। ঠিক আছে, এখনো কি বনি ভাইয়ের ক্লাসই আছে? ওকে, একটু দ্রুত দ্রুত তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গিয়েছো, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবা। ঠিক আছে, আমার সাবজেক্ট নাই, তোমার যদি সাবজেক্ট না থাকে তাহলে তোমার যে সাবজেক্ট আছে তুমি এই সময়ে সেই সাবজেক্টটি পড়ো, তোমার জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ওকে, এখন পর্যন্ত উপস্থিতির সংখ্যা অনেক কম, তোমরা একটু দ্রুত, তোমাদের যেহেতু অলরেডি 445 জন মতো তোমরা বলেছো আজকে যেন সপ্তম অধ্যায়ের ক্লাসটা নেই, সেহেতু তোমাদের অলরেডি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গিয়েছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 500 জনের যদি কম হয় আমি তাহলে কোনো ক্লাস শুরু করবই না, দ্রুত তোমরা জয়েন হয়ে যাবা। ঠিক আছে, যেহেতু তোমাদের চাহিদাই ছিল হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে ক্লাস শুরু করা। আমি অলরেডি 2টা পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমি আজকে ক্লাস নিব ঠিক রাত 9টায়। ঠিক আছে, ভাইয়া এটাকে মোহাম্মদ জুবাইর হোসেন, আমার মেসেজ পড়েন, দেখো তোমার নাম সহ তোমার মেসেজ কি লিখছো সবটাই পড়ে ফেললাম। ঠিক আছে, ওকে, তোমরা ভাইয়াকে কে কোথায় থেকে দেখছো, কেমন আছো একটু দ্রুত জানিয়ে দিবা। ঠিক আছে, কই এভরিওয়ান দিছেন, এখনো আসে নাই। এখনো 100 জন, এত কম, জটপট একটু দ্রুত, আরো দ্রুত দ্রুত তোমরা ভাইয়া আজ আমার মন ভালো নেই, আপনার কালকে পরীক্ষা ভাই, আপনি দ্রুত পড়াশোনা করেন, মন ভালো হয়ে যাবে। আর না হয় অর্থনীতি ক্লাস করেন, ঠিক আছে, কালকে কিছু লিখতে পারবেন পরীক্ষায়। মিশু দাস চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ। এখনো 150, এত কম হলে চলবে? তোমরা একটু দ্রুত, আরো দ্রুত দ্রুত, হ্যাঁ যত দ্রুত সম্ভব সবার কাছে ক্লাসটি ছড়িয়ে দাও, কেননা তোমাদের ফ্রেন্ডরাও যেন তোমার সাথে সাথে ক্লাসটি করতে পারে, যাদের হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে মুষ্টিমেয়, সবারই হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রের বই হচ্ছে সবারই সপ্তম অধ্যায়, আর হচ্ছে চতুর্থ অধ্যায়ে থাকে। চতুর্থ অধ্যায় তোমাদেরকে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, আজকে সপ্তম অধ্যায় শুরু হচ্ছে, দেখা যাক তোমাদেরকে আমি কতটুকু বোঝাতে পারি, তোমরা কতটুকু আমার পড়া বুঝিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর জন্য, ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু যেহেতু দিব তোমরা সবাই বুঝতে পারবা। ঠিক আছে ভাইয়া, দেখি সময় মতো চলে আসছে, ভাইয়া কিন্তু এখন সময় মতো চলে আসছে, কিন্তু তোমরা আসো না, কারণ কি? ঠিক আছে, আমি 1 থেকে 2 মিনিট তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম অলরেডি, তাহলে তোমরা 150 জন প্লাস হয়ে গিয়েছে, এত কম হলে ভাইয়া নিব না। তোমরা কিন্তু অলরেডি আমাকে 400 প্লাস জানিয়েছো আজকে যেন সপ্তম অধ্যায়ের ক্লাসটা নেই, তাহলে তোমরা যে গ্রুপে জানিয়েছো তাহলে তোমরা কই? তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে ভাইয়ারা বললা কেন? তোমরা বলো, আমি এত কষ্ট করে তোমাদের পড়াবো ভাবছিলাম দ্বিতীয় অধ্যায়, কিন্তু তোমাদের যেহেতু প্রত্যাশা ছিল সপ্তম অধ্যায় পড়ানো, সুতরাং আমি সপ্তম অধ্যায়ই পড়াচ্ছি আজকে, কিন্তু তোমাদের উপস্থিতি খুবই কম, যেটা আমাকে হতাশ করতেছে। ঠিক আছে, আমি চাই না আমাকে হতাশায় রেখে তোমরা ক্লাস পাও, আমি চাই আমিও যেন ভালো থাকি, তোমরাও যেন ভালো থাকো। ঠিক আছে,
হ্যাঁ, কিছু বলবেন? ওকে, ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো তোমরা একটু জানিয়ে দিবে, এবং পাশাপাশি বলছিলাম তোমাদেরকে ক্লাসটি যেন তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে এসো, ঠিক আছে? এত কম অর্থনীতি ক্লাস, অর্থনীতির মতো একটা কঠিন সাবজেক্ট, তাও এত একটা 9টায় মানে হচ্ছে তোমাদের জন্য কোনো রাতই না। এই টাইমে ক্লাস মানে হচ্ছে সর্বোচ্চ স্টুডেন্ট টাকারই কথা, বাট হতাশ ভাইয়া। আপনার ক্লাস করার পরে ইকোনমিক্স অনেক ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মেইন সাবজেক্ট, ভেরি গুড, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। তোমাদের উপস্থিতি যেমনই হোক, আমার দায়িত্ব হচ্ছে ক্লাস নেওয়া। তোমরা যারা আসছো তোমাদেরকে তো আমি বঞ্চিত করতে পারি না, ঠিক আছে? তোমরা তো অবশ্যই ভাইয়ার থেকে কিছু পাওয়ার জন্যই আসছো, সুতরাং আমি তোমাদেরকে দিল মন উজাড় করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে হচ্ছে মুদ্রাস্ফীতি বিষয়টাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো আমরা শুরু করি। এই যে মুদ্রাস্ফীতি, ঠিক আছে ভাইয়া, কি মুদ্রাস্ফীতি? মুদ্রাস্ফীতি মূলত বিষয়টা কি, তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া লাগবে এই বিষয়টা। বোর্ড এখন থেকে ডিস্টার্ব করতেছে, দেখা যাক বোর্ডে কি হয়। মুদ্রাস্ফীতি, দেখো মুদ্রাস্ফীতি বলতেছে না? মুদ্রাস্ফীতি মূলত বিষয়টা কি? মুদ্রাস্ফীতি মূলত বিষয়টা কি দেখো, ক্রমাগত দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পাওয়া। তার মানে কি পাচ্ছি আমরা? দামের স্তর যখন বৃদ্ধি পাবে তখন কি অর্থের মূল্য হ্রাস পাবে। এই যে দামের স্তর বৃদ্ধি পাবে, অর্থের মূল্য হ্রাস পাবে। এই যে দামের স্তর এবং হচ্ছে দামের স্তর বৃদ্ধির কারণে অর্থের মূল্য হ্রাস পাওয়াকে আমরা কি বলতেছি? মুদ্রাস্ফীতি। এখন আমি যদি সহজ ভাষায় বলি তোমাদেরকে, অধিক পরিমাণ অর্থ, ঠিক আছে, কম পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হওয়াকে আমরা কি বলতেছি? মুদ্রাস্ফীতি বলতেছি। কি বলছি ভাইয়া? অধিক পরিমাণ অর্থ, অধিক পরিমাণ টাকা, মানি কম পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হওয়াকে আমরা কি বলতেছি? মুদ্রাস্ফীতি বলতেছি। কি বলতেছি ভাইয়া? মুদ্রাস্ফীতি বলতেছি। এবার আরেকটু সহজ ভাষায় তোমাদেরকে বলি, যেমন মনে করো আগে আমরা একটা কলম, যখন তোমরা ক্লাস 6-7-এ ছিলা বা হচ্ছে 8-এ ছিলা, তখন আমরা একটা কলম 4 টাকা দিয়ে কিনতে পারতাম। কয় টাকা ভাইয়া? 4 টাকা। 4 টাকা দিয়ে আমরা একটা কলম কিনতে পারতাম। কিন্তু বর্তমানে এই কলম হয়ে গেছে, কলমের দাম হয়ে গেছে মূলত কয় টাকা? 6 টাকা। কয় টাকা হয়ে গেছে? 6 টাকা। এই যে 4 টাকা থেকে কলমটা 6 টাকা হয়েছে, এই যে কলমের মধ্যে কি তুমি কোনো ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছ? আগে কলম যেমন ছিল ঠিক সেমই আছে। কলমের কালি কি এখানে বৃদ্ধি করা হয়েছে? না, বৃদ্ধি করা হয় নাই। কিন্তু এখানে কি হয়েছে? তবু কলমের কোনো ধরনের পরিবর্তন না হওয়া সত্ত্বেও কলমের দামটা বৃদ্ধি পাইছে। এখানে 4 টাকা থেকে 6 টাকা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা 2 টাকা, মধ্যখানে 2 টাকাটা নাই হয়ে গেছে। 2 টাকাটা নাই হওয়ার কারণ কি? কারণ আমাদের অর্থের যে আগের যে মূল্যটা ছিল ওটা কমে গেছে। তার মানে কি পাচ্ছি আমরা? কলমের দামের স্তর বৃদ্ধির কারণে অর্থের মূল্য হ্রাস পাইছে, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাইছে। মূলত এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এটাই কি ভাইয়া? মুদ্রাস্ফীতি। একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আসি, অনেকজন অনেক ধরনের কথা বলেছেন বা সংজ্ঞা দিয়েছেন। এই যে সংজ্ঞাগুলো আমি তো চাইলে শুধুমাত্র মুদ্রাস্ফীতির যে তোমাদেরকে উপরে একটা লাইন দিয়েছি এটার মাধ্যমে শেষ করতে পারতাম, কিন্তু এই যে এখানে আরো 3টা থেকে 4টা সংজ্ঞা অ্যাড করার একমাত্রই কারণ বিগত সালে বারবার বোর্ড প্রশ্নে দেখবা তোমাদের এএমসিকিউ গুলো অবশ্যই আসছে। বোর্ড প্রশ্নে বারবার এএমসিকিউ প্রশ্নগুলো আসছে। যেমন দেখো, অর্থনীতিবিদ ক্রাউথারের যে সংজ্ঞাটা আছে পরীক্ষা দিয়ে দিয়েছে, মুদ্রাস্ফীতি হলো এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাবে। অর্থের যে মূল্য আছে সেটা ক্রমাগত হ্রাস পাবে, দ্রব্যের মূল্য কি পাবে? বৃদ্ধি পাবে। দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে, অর্থের যে ক্রয় ক্ষমতা সেটা হ্রাস পাবে। এটাই মূলত কি? মুদ্রাস্ফীতি। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? তোমাদের বারবার দেখবা বিগত সালে এমসিকিউতে আসছে, সুতরাং এটা মনে রাখতে হবে। কে দিয়েছেন? ক্রাউথার। আবার অর্থনীতিবিদ কোলবর্ন তিনি বলেছেন কি? মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ, অর্থাৎ আমি যে বলছিলাম তোমাদের অধিক পরিমাণ অর্থ, মনে করো অধিক পরিমাণ অর্থ অতি সামান্য পরিমাণ দ্রব্য সামগ্রীর পশ্চাতে, অর্থাৎ পিছনে ধাবিত হবে।
পশ্চাতে মানে কি পিছনে, অর্থাৎ আমার অধিক টাকা কম পরিমাণ দ্রব্যের দিকে দাবিতে যখন হবে তখন আমরা তাকে কি বলবো, মুদ্রাস্ফীতি বলবো। এই যে বলছিলাম তোমাদের আগে ছিল কলমের দাম 4 টাকা, বর্তমানে 6 টাকা হয়েছে। এই কলমের মধ্যে কোনো ধরনের পার্থক্য হয় নাই, কিন্তু এখানে মধ্যখানে 2 টাকাটা দাম বৃদ্ধি পাইছে। কেন পাইছে? আমাদের যে হচ্ছে আগে যে অর্থের মূল্য ছিল সেই অর্থের মূল্যটা কমে গেছে, দ্রব্যের ক্রয় ক্ষমতা, দ্রব্যের যে হচ্ছে মূল্য সেটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদ হটে মানে হচ্ছে এই যে শীতকাল না, সবারই কিন্তু হট থাকার কথা। ঠিক আছে, এই অর্থনীতিবিদ হটের মতে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। তোমরা যদি বিগত সালের যদি প্রশ্ন যদি দেখো তাহলে এই যে হটের সংজ্ঞাটাও কিন্তু এটা দিয়ে এমসিকিউ আসছে। ঠিক আছে, আমরা তাহলে এখন মুদ্রাস্ফীতি সম্পর্কে জানলাম। এখন মুদ্রাস্ফীতির বিপরীত দিকটাও তো অবশ্যই আছে। মুদ্রাস্ফীতির বিপরীত কি? এটা হচ্ছে মুদ্রা সংকোচন। কি ভাইয়া? মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন বিষয়টা কি? আমরা প্রথমে বলছিলাম দামের স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতিতে পড়ছিলাম কি দামের স্তর বৃদ্ধি পাবে, অর্থের মূল্য হ্রাস পাবে। মুদ্রা সংকোচন যেহেতু বিপরীত, তার মানে কি হবে, ক্রমাগত দামের স্তর হ্রাস পাবে, ক্রমাগত দামের স্তর হ্রাসের ফলে ক্রয় ক্ষমতা আমার কি পাবে? বৃদ্ধি পাবে, ক্রয় ক্ষমতা আমার বৃদ্ধি পাবে। এটাকে বলতেছি আমরা কি? মুদ্রা সংকোচন। আমরা এখানে বারবার বলতেছি দামের স্তর, দামের স্তর, দামের স্তর, দামের স্তর একটা বিষয় বলতেছি না। দেখো দামের স্তর মূলত বিষয়টা কি, একটি অর্থনীতিতে যেসব পণ্য বা দ্রব্য আছে আমার কাছে, অর্থনীতিতে আমার তো হাজার হাজার দ্রব্য আছে। এখন যে শীতকালীন মৌসুম, ঠিক আছে, শীতকালীন সময়ে আমরা হচ্ছে মিষ্টি আলু আসবে গ্রাম থেকে, তারপর হচ্ছে নানান ধরনের ফল ফলাদি হচ্ছে ফসলাদি হচ্ছে উৎপন্ন করবে গ্রামে। গ্রামের মানুষজন তো এগুলো কৃষিকাজ যারা করে তারা তো অনেক ধরনের খাবার খাইতে পারে। ঠিক আছে, অন্যান্য লেভেলের খাবার খায় তারা। এর পাশাপাশি তারা কি করে, এই যে বর্তমানে নতুন নতুন আলু বের হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে আমরা কি ভুট্টা চাষ যারা করে তারা তো অনেক বেশি ভালো ফলন পাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো যখন দেখবা যেসব পণ্য বা দ্রব্য আছে সব দ্রব্যের কি গড় দামের স্তর, গড় দাম। যেমন মনে করো আলুর দাম মনে করলাম বর্তমানে, আলুর দাম মনে করো নতুন আলু 40, এরপর আমি আর একটা লিখলাম কি, এটা মনে করো মিষ্টি আলু লিখলাম। ঠিক আছে, মিষ্টি আলু। এরপরে মনে করো গাজর, নতুন গাজর বের হয়েছে, গাজর দাম লিখলাম হচ্ছে 60 টাকা। এরপরে হচ্ছে আমরা আরেকটা কি লিখতে পারি, নতুন আরেকটা জিনিসের নাম বলো বর্তমানে এরকম বের হবে আর কি। মনে করো এখানে কোনো একটা লিখে দিই তরমুজ। ঠিক আছে, তরমুজ কি এখন বের হবে? তরমুজ কিন্তু আমার অনেক প্রিয়। মনে করো একদম কম দামে ধরলাম 50 টাকা। ঠিক আছে, এই যে তিনটা দ্রব্য, ঠিক আছে, তিনটা দ্রব্য, এই যে তিনটার আমরা হচ্ছে সবগুলোকে যোগ করব, যোগ করে আমরা পাই মনে করো 150 টাকা। এই যে 150 টাকাকে যখন গড় দাম যখন বের করব 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে আমার একটার প্রতি কত ধরে আসতেছে? 50 টাকা। এই যে 50 টাকা, এটাই হচ্ছে মূলত আমার দামের স্তর। কি বলছি? অর্থনীতিতে যেসব পণ্য বা দ্রব্য আছে সব দ্রব্যের গড় দাম, সব দ্রব্যের যে হচ্ছে গড় দাম তাকে আমরা কি বলতেছি? দামের স্তর। গড় দামকে দামের স্তর বলা হয়। গড় দামকে কি বলা হয়? দামের স্তর বলা হয়। ঠিক আছে, আমরা হচ্ছে মুদ্রাস্ফীতি পড়ছি, এরপর হচ্ছে মুদ্রা সংকোচন দেখলাম, এর পাশাপাশি হচ্ছে দামের স্তর বিষয়টাও দেখে নিলাম। আমরা প্রথমে কি বলছি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি বলছিলাম? অধিক পরিমাণ আমার অর্থ সম্পদ কম পরিমাণ দ্রব্যের দিকে দাবিত হওয়াকে আমরা সহজেই কি বলতে পারি? মুদ্রাস্ফীতি বলতে পারি। এখন আমরা সেক্ষেত্রে উদাহরণটা কি দিয়েছিলাম? আমার হচ্ছে আগের যে টাকা দিয়ে বিগত বছরে আমার হচ্ছে সেম পরিমাণ অর্থ দিয়ে যে দ্রব্য বা সেবা হচ্ছে ক্রয় করতে পারতাম, বর্তমানে কিন্তু সেটা পারতেছি না। সেটা না পারার কারণ কি? আমার হচ্ছে মুদ্রাস্ফীতি হয়েছে, মধ্যখানে কত টাকা নাই হয়ে গেছে। যেমন মনে করো আমরা হচ্ছে একটা কলমের উদাহরণ দিয়েছি, কলমের আগে হচ্ছে দাম ছিল 4 টাকা, বর্তমানে হয়েছে কত টাকা? 6 টাকা। ঠিক আছে, আমাদের যে হচ্ছে আগে যে কলম ছিল, এই কলমের দাম আগে ছিল হচ্ছে 4 টাকা, কলমটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয়নি। আমি হচ্ছে ক্লাস 5-এ থাকতে যেভাবে হচ্ছে যেমন কলম দিয়ে লিখছিলাম বর্তমানে ঠিক সেমই আছে, কিন্তু এটা আমার এখন বর্তমানে কিন্তু হচ্ছে কয় টাকা? 6 টাকা। তার মানে আমার এখানে মধ্যখানে আবার 2 টাকা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এই নাই হওয়ার কারণ কি? আমার যে হচ্ছে পণ্যের বা দ্রব্যের দামের স্তরটা বৃদ্ধি পাইছে, আমার মধ্যখানে অর্থের মূল্যটা হ্রাস পেয়ে গেছে। এটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এরপরে আমরা তাইলে এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম। এখন যাব হচ্ছে মুদ্রাস্ফীতির নানান ধরনের প্রকারভেদ আছে। তন্মধ্যে সবচেয়ে বেশি তোমার পরীক্ষায় আসবে
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আরেকটা আছে হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কি কি বলছি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মানুষের চাহিদা বৃদ্ধির কারণে যোগান স্থির থেকে মানুষের চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি হবে তাকে আমরা বলবো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা একটু তাহলে মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেখে নিই। এইটা থেকে বিগত সালে আমার মনে হয় প্রত্যেকটা বছরই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসছে, প্রত্যেক বছরই। যেহেতু অর্থনীতি প্রশ্ন অনেকটা হয়, ঠিক আছে, অর্থনীতি প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে ভিন্ন ভিন্ন হয়, সেহেতু আমরা দেখেছি প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে এই যে তোমার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন এসেছে। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, কিন্তু আমাদের অবশ্যই জানা লাগবে। এটা কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা কি বলছি? সামগ্রিক যে হচ্ছে যোগান, আমাদের সামগ্রিক যোগান যদি স্থির থেকে, ঠিক আছে, যে হচ্ছে চাহিদা আছে, আমাদের চাহিদার পরিমাণটা যদি বৃদ্ধি পায়, কি বলছি? সামগ্রিক যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট যে মুদ্রাস্ফীতি তাকে আমরা বলতেছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা মনে করো সহজ ভাষায় একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন মনে করো, হ্যাঁ, আগে আমাদের দ্রব্যের মনে করো ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা হচ্ছে মেয়েরা মুখে দেয় আর কি, ফেয়ার লাভলি, ঠিক আছে, ফেয়ার লাভলি। মনে করো এই দ্রব্যের যোগান ছিল 20টা, ঠিক আছে, যোগান ছিল 20টা। এরপরে চাহিদা দিলাম, চাহিদাও ছিল 20টা, চাহিদাও ছিল কয়টা? 20টা। কিন্তু হঠাৎ কি হলো? যেমন মনে করো 20টা যোগান যখন হচ্ছে 20টা ছিল, তখন আমার চাহিদাও ছিল 20টা। আবার হঠাৎ কি হলো? আমার যোগান স্থির, ঠিক আছে, যোগান স্থির, 20 জন মানুষ 20টা হচ্ছে ফেয়ার লাভলি কিনতে চাইতো। হঠাৎ করে এই 20 জন মানুষ হঠাৎ করে কি চাচ্ছে? 30টা ফেয়ার লাভলি কিনতে চাচ্ছে, 30টা ফেয়ার লাভলি কিনতে চাচ্ছে। এখন 20টা আর কিনতে চাচ্ছে না, হঠাৎ করে কয়টা? 30টা ফেয়ার লাভলি কিনতে চাচ্ছে। এখন আমার হচ্ছে চাহিদা বেশি, চাহিদা কি বেশি, কিন্তু যোগান কিন্তু 20টাই। যোগান কি আমার? ফেয়ার লাভলি আছে 20টা, যারা হচ্ছে উৎপাদনকারীরা ফেয়ার লাভলি 20টা, কিন্তু আমাদের যারা হচ্ছে লোকজন আছে ফেয়ার লাভলি ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গিয়ে আমার হঠাৎ করে কয়টা? চাহিদা 30টা হয়ে গেছে। এখন যখন হচ্ছে চাহিদা যখন 30টা হয়ে গেছে, এই ফেয়ার লাভলির যোগানদাতারা তারা তো 20টা এখন কম দামে আর ছাড়বে না, তারা কি করবে? একটু হচ্ছে দামটা একটু বাড়াই দিই, দামটা কি করি? একটু বাড়াই দিই। এই যে আমাদের চাহিদা যখন বৃদ্ধি পেল, চাহিদা বৃদ্ধির কারণে আমাদের যে হচ্ছে দামটা বৃদ্ধি পাইছে, এই যে যোগানদাতারা কি বাড়াইছে? দাম বাড়াইছে। এই যে আমাদের চাহিদার কারণে যদি যোগানদাতারা কি বাড়ায়? দাম বাড়ায়, তখন আমরা তাকে কি বলবো? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি বুঝতে পারছো। এখানে এমন কেউ আশা করি নাই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে না, ঠিক আছে। দেখো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে বলছিলাম সামগ্রিক যোগান। আমার যোগান 20টাই স্থির, কিন্তু আমার চাহিদা আগে ছিল 20টা, হঠাৎ করে আমার চাহিদা কি কততে চলে এলো? আমার চাহিদা হচ্ছে বৃদ্ধি পেয়ে 30টা হয়ে গেল, যোগান কিন্তু স্থির। এটার কারণে আমার এই যে পণ্য আছে, পণ্যের দামটা কি বাড়িয়ে দিবে। পণ্যের দাম যখন বৃদ্ধি পাবে, ফলে আমার কি এক ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। কারণ হচ্ছে এই যে পণ্যের দাম বেড়ে গেল, পণ্যের দাম কি পেল? বেড়ে গেল, ফলে আমার কি ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো। এখন আসি, অর্থনীতিতে এক বা একাধিক কারণে সামগ্রিক চাহিদা বাড়তে পারে। সামগ্রিক চাহিদা বাড়ার কিন্তু অনেক ধরনের কারণ আছে। হঠাৎ করে 30টা হয়ে যাওয়ার কারণটা কি? আমার ফেয়ার লাভলিতে আগে তো 20টাই হয়ে যেত 20 জনের, কিন্তু এখন 30টা কেন যাচ্ছি? কারণ আছে। দেখো বৃদ্ধির উল্লেখযোগ্য কারণটা কি? দেখো প্রথম হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি, হঠাৎ করে মানুষের হাতে যখন অর্থের যোগানটা বেড়ে যায়, অর্থের যোগান যখন মানুষের হাতে যখন বেড়ে যায়, তখন হচ্ছে মানুষ আগের চেয়ে বেশি পণ্যদ্রব্য ক্রয় করতে চায়। এটিও একটা কারণ। অর্থের যোগান বৃদ্ধির কারণ কি? হঠাৎ করে মানুষের মনে করো যে আয়টা ছিল, আয় হঠাৎ করে হচ্ছে আগে ছিল 20,000 টাকা, হঠাৎ করে সেটা 25,000 করে দেওয়া হলো। ফলে কি হলো? আমার হচ্ছে অর্থের যোগানটা বৃদ্ধি পেল, সাথে সাথে আমার চাহিদাও চেঞ্জ হয়ে গেল। এরপর আসি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। বেসরকারি যে সংস্থাগুলো আছে, ঠিক আছে, বেসরকারি সংস্থাগুলো যখন বিনিয়োগ বৃদ্ধি করলো, তখন আমাদের দেশের যারা হচ্ছে বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হলো, ঠিক আছে। অনেক মহিলা ওখানে কি কাজ পেল। আগে যারা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতো না,
ফলে তারাও কি করতে চাইলো, এখন বিনিয়োগ যখন বৃদ্ধি হয়েছে, বিনিয়োগ বৃদ্ধি করছে, ফলে তারা হচ্ছে কর্মসংস্থান পাইছে, কর্মসংস্থানে ওখানে কাজ পাওয়ার ফলে তারা কি, আগে যারা হচ্ছে ফেয়ার লাভলি কিনতো না, তারাও গিয়ে ফেয়ার লাভলি কিনতে যাচ্ছে। ফলে কি হবে, আমার এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে। এরপরে দেখো সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি। সরকার কি করে, সরকারের হচ্ছে বিভিন্ন ধরনের খাত তো আছে, ওখানে সরকার কি করলো, হঠাৎ করে ব্যয় বৃদ্ধি করে দিল। ফলে মানুষজনের যে হচ্ছে আগেকার যে হচ্ছে খরচ হতো, সেই খরচটা আরো কমে আসলো। ঠিক আছে, সরকার যখন ব্যয় বৃদ্ধি করে তাহলে মানুষজনের খরচ একটু কমে আসলো। ফলে মানুষজন কি করলো, আরো হচ্ছে আগে যে হচ্ছে যার হচ্ছে একটা ফেয়ার লাভলি দিয়ে 1 মাস চলতো, সে এখন হচ্ছে 1 মাসে 2টা ফেয়ার লাভলি ইউজ করতে চাচ্ছে। এরপরে দেখো জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। জনগণের কি, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, ওই যে বললাম জনগণের হাতে যখন ব্যয় করার আগে অর্থ ছিল ব্যয় করার মতো 20,000 সে স্যালারি পেত, এখন হঠাৎ করে সে যদি 25,000 টাকা স্যালারি পায়, ফলে তার কি হবে, আয় বৃদ্ধির কারণে সে হচ্ছে অধিক পরিমাণ দ্রব্য কিনতে চাইবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখো করের পরিমাণ হ্রাস। সরকার যদি মনে করো হঠাৎ করে আমাদের থেকে যে হচ্ছে ট্যাক্স নেই, আমাদের হচ্ছে অনেক পণ্য দ্রব্য দেখবা যেগুলোর উপর অনেক পরিমাণ হচ্ছে ট্যাক্স নিয়ে থাকে সরকার। যেমন মনে করো বিলাসবহুল যে হচ্ছে গাড়িগুলো আছে, বিলাসবহুল যে হচ্ছে সোফাগুলো আছে, আমরা হচ্ছে বিলাসবহুল অনেক ধরনের দ্রব্য দেখছিলাম, সরকার ওইগুলো যেগুলো হচ্ছে ইম্পোর্ট করে আনে, বাহির থেকে আমদানি করে, ওগুলোর উপর কিন্তু অনেক বেশি হচ্ছে কি দিয়ে দেয়, ট্যাক্স দিয়ে রাখে। ফলে এগুলোর পরিমাণ, ট্যাক্সের পরিমাণ যখন সরকার যখন হঠাৎ করে কমায় দেয়, তখন হচ্ছে মানুষজন ওই জিনিসগুলো বেশি কিনতে চায়। ট্যাক্সের পরিমাণ কমার কারণে মানুষজন কি চাইবে, মানুষজনের হচ্ছে যে হচ্ছে চাহিদা সেটি হচ্ছে বৃদ্ধি পাবে। সর্বশেষ হচ্ছে উদার ঋণনীতি। ব্যাংক মনে করো এক লাখে হচ্ছে হঠাৎ করে যে হচ্ছে সুদের হার ছিল, ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে হঠাৎ করে কি কমাই দিল। একদম হচ্ছে আগে ছিল হচ্ছে 10%, লাখে হচ্ছে 10% হারে ব্যাংকে কি সুদ দেওয়া লাগতো। ঠিক আছে, এখন হচ্ছে হঠাৎ করে ব্যাংক কি করলো, 0% হারে মানুষকে কি টাকা ধার দিচ্ছে। ফলে মানুষজন কি এমনি বসে থাকবে, আরে যা পাই তাই কিনবো, কোনো আমার হচ্ছে পরবর্তীতে পাইলে টাকাটা 1 লক্ষ টাকা দিয়ে দিব ব্যাংকে, এখন হচ্ছে আমি যেমন ইচ্ছে তেমন কিনতে পারবো, কারণ হচ্ছে ওরতে কি আছে, আমার হচ্ছে প্রোডাক্ট তো অনেক আছে। এই জিনিসগুলোর কারণে উদার ঋণনীতি, করের পরিমাণ, জনগণের হচ্ছে ব্যয়যোগ্য আয় বৃদ্ধি ইত্যাদি কারণে আমাদের কি হতে পারে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হতে পারে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হতে পারে। এই যে দেখো তোমাদের হচ্ছে এই যে অবস্থা, আমাকে হচ্ছে খুবই হতাশ করে। এরকম একটা ক্লাসে তোমাদের পরিমাণ দেখতেছে মাত্র 200 জন, মাত্র কতজন, 200 জন। এখন আমরা দেখি, এখন আমরা হচ্ছে একটা বিষয় দেখি, একটা হচ্ছে এতক্ষণ ধরে তো আমরা কথা বললাম, এখন আমাদের তো পরীক্ষায় তো আমাদের কথাগুলো আসে না, বা হচ্ছে আমাদের লিখিত কোনো ধরনের যে হচ্ছে অভিব্যক্তি আমরা হচ্ছে যা লিখাই পড়ি সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষা দেয় না, আমাদের পরীক্ষা দিয়ে কি জানো, চিত্র একটা দিয়ে দেই। এখন আমাদের চিত্র তো আমরা বুঝি না, চিত্র না বোঝার কারণে আমরা কি করে ফেলি, গুলায় ফেলি অনেক কিছু। দেখো আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সংজ্ঞায় কি পড়ছিলাম, যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ বৃদ্ধির ফলে আমার যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কি বলছিলাম, সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে আমার যে হচ্ছে কি, আমার যে মুদ্রাস্ফীতি হবে তাকে আমরা কি বলি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। এখন দেখো আমাকে এখানে হচ্ছে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রটি আশা করি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমার হচ্ছে ভূমিয়ককে কি আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে পরিমাণ, এবং লম্বককে হচ্ছে প্রাইস বা হচ্ছে দামের স্তর, এখানে কি দেওয়া আছে, লম্বককে দামের স্তর। ঠিক আছে, এখন দেখো আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে হচ্ছে কি আছে, যোগান রেখা, সামগ্রিক যোগান, এখানে কি বলছে, স্থির থেকে আমার চাহিদার পরিমাণ। দেখো তো এখানে সামগ্রিক যে হচ্ছে যোগান রেখা, এখানে হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে এস রেখা, এস মানে কি সাপ্লাই রেখা মানে কি, আমরা হচ্ছে এটা হচ্ছে যোগান রেখা, এখানে কি ভাইয়া, যোগান রেখা স্থির। ঠিক আছে, আমার হচ্ছে যোগান যেটা আছে সেটা হচ্ছে স্থির। এখন দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে স্বাভাবিকভাবে তোমাদেরকে একটু আরো হচ্ছে সহজ করে একটু বোঝাই, এখানে হচ্ছে চিত্র কোথায় আঁকা যায়। দেখো আমরা এখানে হচ্ছে একটা চিত্র আঁকি, যেমন মনে করো আমরা দিলাম এটা হচ্ছে এস, অর্থাৎ হচ্ছে যোগান রেখা। যোগান রেখা কি, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, আবার চাহিদা রেখা কি, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী। এখন এটা হচ্ছে আমার হচ্ছে ভারসাম্য বিন্দু। ঠিক আছে, ভারসাম্য বিন্দু, এটা মনে করো কিউ, আর এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা ও। এখন ভারসাম্য বিন্দু বরাবর আমি হচ্ছে নিচে নেমে এলাম, হচ্ছে আমি এখানে এক ধরনের হচ্ছে আমার কি থাকবে, কোয়ান্টিটির পরিমাণ থাকবে। ঠিক আছে, কোয়ান্টিটির পরিমাণ এখানে মনে করো 10। ঠিক আছে, আমার হচ্ছে কোয়ান্টিটি 10। এখন আমার যোগান
এই যে এটা হচ্ছে যোগান, আমার যে হচ্ছে যোগান, যোগান কিন্তু এখানে কি ভাইয়া এখনো পর্যন্ত স্থির। দেখো আমি হচ্ছে আরেকটা জিনিস দিয়ে দেখে এখন, এরপরে আমার কিন্তু আমার এটা হচ্ছে ডিমান্ড, ঠিক আছে, আমার এখানে যোগান রেখা কিন্তু একটা, ঠিক আছে, যোগান স্থির থেকে আমার চাহিদা হঠাৎ করে এটা হচ্ছে D1 থেকে আমার চাহিদা বৃদ্ধি পেয়ে, চাহিদা যখন হচ্ছে বৃদ্ধি পাবে তখন আমার যে হচ্ছে চাহিদা রেখাটা থাকবে সেটা কি ডান দিকে শিফট করবে, ডান দিকে শিফট করবে। তার মানে এটা এখান থেকে এতটুকুতে গেল, তার মানে এটা কি D2, এটা কি ভাইয়া D2। আমার যখন D1 চাহিদা রেখা যখন D1, তখন আমার হচ্ছে মনে করো দামের স্তর ছিল হচ্ছে কত টাকা, এখানে ছিল হচ্ছে 10 টাকা। এখন যখন আমার যখন চাহিদা বৃদ্ধি পেয়ে D2 তে গেল তখন হচ্ছে আমার দামের স্তর কত বৃদ্ধি পেল, এখানে হচ্ছে বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে 20 হয়ে গেল। কত হয়ে গেল ভাইয়া 20 আমার দামের স্তর বৃদ্ধি পেয়ে কত হলো 20, ঠিক আছে, দামের স্তর বৃদ্ধি পেয়ে কত হলো 20, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এখানে চিত্রগুলো লিখতে হচ্ছে, এখানে খুবই সমস্যা হয়ে যায় এই বোর্ডটাতে একটু হচ্ছে সমস্যা, ঠিক আছে। দেখো এই যে আমার যে হচ্ছে চাহিদা স্থির, এখানে দেখো তো আমার হচ্ছে চাহিদা স্থির, চাহিদা রেখার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার ডিমান্ড আগে ছিল একরকম, হঠাৎ করে আমার ডিমান্ড বৃদ্ধি পাইলো। যোগান স্থির অবস্থায় আমার যদি সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি ধরনের মুদ্রাস্ফীতি হয়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ঠিক সেম ভাবে এখানে দেখো আমার হচ্ছে এখানে হচ্ছে যোগান স্থির, এই যে এটা হচ্ছে যোগান রেখা, এটা কি রেখা ভাইয়া, এটা হচ্ছে আমার যোগান রেখা, এটা হচ্ছে মূলত আমার যোগান রেখা, এটা হচ্ছে আমার মূলত যোগান রেখা, আর এটা হচ্ছে ভূমি অক্ষ, আর এটা হচ্ছে আমার লম্ব অক্ষ, ঠিক আছে। এখন দেখো যখন আমার D1 আমার যখন চাহিদা যখন এই যে আমার যখন এটা হচ্ছে চাহিদা রেখা যখন D1 এ, ঠিক আছে, আমার তখন মূল্য ছিল, দ্রব্যের দাম ছিল হচ্ছে এখানে হচ্ছে দামের স্তর ছিল হচ্ছে P1, ঠিক আছে। আমি হচ্ছে এখানে মনে করো এটা হচ্ছে কোয়ান্টিটিও 10 দিলাম, আর এখানে P1 মানেও আমি কত দিলাম 10 দিলাম। আমার তখন দ্রব্যের দাম ছিল কত টাকা 10 টাকা। হঠাৎ করে আমার আবার চাহিদা কি পেল, বৃদ্ধি পেল। চাহিদা যখন বৃদ্ধি পাইলো তখন আমার এই যে চাহিদা মনে করো চাহিদা রেখা বৃদ্ধি পেল, চাহিদা আমার বৃদ্ধি পেলে, চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হলো। তার মানে আমার যোগানের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। যোগানের পরিবর্তন না হয়ে যদি আমার যদি চাহিদা যদি বৃদ্ধি পায় তার ফলে যে হচ্ছে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে তাকে আমরা কি বলতেছি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই যে দেখো এখন হচ্ছে P2 এখানে মনে করো আমার 20 টাকা দাম, এই যে 10 টাকা যে ব্যবধান হইলো এটাকে আমরা বলতেছি কোন ধরনের মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঠিক আছে। এই যে এরকম যদি তোমরা যদি চিত্র দেখতে পাও, এরকম দেখবা, আর না হয় হচ্ছে এরকম একটা চিত্র দেখতে পাবা তোমরা পরীক্ষায়, ঠিক আছে। আমার হচ্ছে যোগান রেখা, এটা না বোঝার কারণ কি, দেখো যোগান রেখা, আমরা যোগান রেখা কি জানি, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, ঠিক আছে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। আর হচ্ছে চাহিদা রেখা সেটা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। এটা হচ্ছে ডিমান্ড আর এটা হচ্ছে যোগান এস, ঠিক আছে। আমার কোনো ধরনের এই যে যোগান যেটা আছে আমার হচ্ছে এস রেখার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু ডিমান্ড রেখারই পরিবর্তন হচ্ছে। ডিমান্ডের যখন হচ্ছে পরিবর্তন হবে D1 থেকে যখন D2 তে যাবে তখন আমার কোন ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে, যোগান যদি বৃদ্ধি না পেয়ে যদি আমার যদি চাহিদা বৃদ্ধি পায় তখন আমার কোন ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে হচ্ছে আমি এখানে সুন্দর করে হচ্ছে চিত্র বিশ্লেষণ করে তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো চিত্রে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ কিউ, লম্ব অক্ষে দামের স্তর কি P, QOS, এটা হচ্ছে কিউ, এই যে দেখো QO, এটা হচ্ছে এই যে যোগান রেখা, এটা কি রেখা, যোগান রেখা। যোগান রেখা এখানে কি লম্ব অক্ষের সমান্তরাল, ঠিক আছে। QS নির্দিষ্ট পরিমাণ যোগান যা হচ্ছে স্থির। যোগান কি কোনো ধরনের নড়াচড়া করতেছে না, যোগান কি আছে, স্থিরই আছে। এরপরে দেখো যোগান স্থির এবং D1 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা। এই যে D1 আমার কি, D1 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা ও D2 হলো চাহিদা বৃদ্ধিজনিত রেখা। চাহিদা হঠাৎ যখন বৃদ্ধি পাইলো আমার তখন হচ্ছে এই যে আরেকটা রেখা পেলাম, সেটা কি চাহিদা, আরেকটা হচ্ছে চাহিদা রেখা পেলাম, সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধির ফলে হয়েছে, সেটা কি D2। ফলে আমার চিত্রে সামগ্রিক যোগান স্থির অবস্থায় চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে কি হলো, D1 থেকে বৃদ্ধি পেয়ে D2 হলো, D1 থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে D2 হলো। ফলে আমার যে হচ্ছে আগে যে হচ্ছে দামটা ছিল P1, ঠিক আছে, P1টা এখন কত হয়ে গেল P2, সেটা আমি এখানে কি বলছি 10 টাকা থেকে আমার কয় টাকা হয়ে গেল 20 টাকা। এটাই হচ্ছে আমার মূলত এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো। এই যে P1 P2 এখানে হচ্ছে 10 টাকা থেকে 20 টাকা হলো, এটাই হচ্ছে আমার মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা যদি বুঝো তাইলে আর এখানে আর কোনো চাহিদা বৃদ্ধিজনিত
মুদ্রাস্ফীতির মধ্যে বোঝার আর কিছু নাই। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বলছিলাম, আমার যোগান স্থির থাকবে। মনে করো আমার আগেও ফেয়ার লাভলি 20টা ছিল, এখনো 20টা আছে, ঠিক আছে। আমার হঠাৎ করে আগে হচ্ছে আমরা 20 জন 20টা ফেয়ার লাভলি কিনতাম, এখন হঠাৎ করে হচ্ছে ফেয়ার লাভলির কি ক্রেতা সংখ্যা বাড়ছে, হঠাৎ করে আমার কি আমরা কয়জন কিনতে যাচ্ছি, 30টা ফেয়ার লাভলি কিনতে যাচ্ছি, কিন্তু আমার যোগান হচ্ছে কয়টা, 20টা। ফলে কি দ্রব্যের দাম বাড়াই দিছে, ফলে আমার এক ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে। সেটা কি আমার চাহিদা বৃদ্ধির ফলেই তো আমার দামটা বাড়াই দিছে। সুতরাং এটা কি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ওকে, আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। অর্থনীতির জন্য নাসির ভাই সেরা। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। পানি পানি, ভেরি গুড। তাহলে এখানে আর বোঝার মতো কেউ নাই, তাহলে কিছুই নাই ভাইয়া, যেহেতু পড়াই দিছি। এখন দেখি তোমরা ভাইয়ার পড়াটা কতটুকু বুঝতে পারছো, এবং বিগত সালে ভাইয়া এটা কি জন্য পড়াইলো, এটার তো একটা কারণ আছে, এমনিতে তো পড়ায়নি তোমাদেরকে, আমি বলছি এটা বিগত সালে বারবার প্রশ্ন আসছে। এই যে এখন দেখে নাও প্রশ্ন আসছে কিনা, এই যে দেখো ভাইয়ারা, এই যে দেখো তোমাদের দেখো বলছিলাম না এরকম প্রশ্নই হচ্ছে তোমাদের বোর্ডে হচ্ছে এসে থাকে। এটা আসছে রাজশাহী বোর্ড 2025। রাজশাহী বোর্ডের কেউ আসো? রাজশাহী বোর্ডের কেউ আসো? এই যে দেখো চিত্র কিভাবে আঁকবো ভাইয়া, তোমাকে এখানে চিত্র আঁকতে বলতেছে না, চিত্র হচ্ছে উদ্দীপকে দেওয়াই থাকবে। আর যদি তোমাকে যদি আঁকতেও বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তোমাকে আগে সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞাটা কি জানি আমরা? আমরা সংজ্ঞাটা জানি হচ্ছে যোগান স্থির থেকে। মনে করো এটা হচ্ছে আমার কি, এখন মনে করো এটা কিন্তু যোগান রেখা, ঠিক আছে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। যোগান স্থির থেকে আমার যদি চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা মনে করো আগে ছিল হচ্ছে D1, ঠিক আছে, আমার যোগান কিন্তু স্থির। হঠাৎ করে আমার কি হইলো ভাই, আবার বুঝে দিচ্ছি, দেখো হঠাৎ করে আমার চাহিদা বৃদ্ধি পেয়ে কি হয়ে গেল, D2 হয়ে গেল। মনে করো আমার এটা ছিল হচ্ছে আগে ভারসাম্য বিন্দু ই, ঠিক আছে, ই ছিল হচ্ছে মূলত আমার প্রথমে ভারসাম্য বিন্দু। সময় আমার হচ্ছে দাম ছিল হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে পরিমাণ ছিল 10, আবার এখানে হচ্ছে আমার হচ্ছে দাম ছিল হচ্ছে 10 টাকা। কয় টাকা ছিল আমার দাম? 10 টাকা। কিন্তু আমার এখানে কোনো ধরনের বৃদ্ধি হয়নি। আমার এখানে হঠাৎ করে আমার যখন D2 চাহিদা যখন বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হইলো, ফলে আমার কি পাইলো, বৃদ্ধি পাইলো। আমার হচ্ছে দামের স্তরটা বৃদ্ধি পেয়ে কয় টাকা হয়ে গেল, 20 টাকা হয়ে গেল। কেন হয়েছে? আমার চাহিদার পরিবর্তন হয়েছে। কি আমার চাহিদার পরিবর্তন, কিন্তু যোগানের কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এই কারণে আমার হচ্ছে যদি দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা সেটাকে কি বলবো, আমার চাহিদা বৃদ্ধির কারণে, আমার কারণেই, অর্থাৎ আমার চাহিদা বৃদ্ধির কারণে যদি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, তখন সেটা হবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে এমন আমাদের প্রি টেস্টে এমন কোয়েশ্চেন করছিল। অবশ্যই ভাইয়া ইনশাআল্লাহ তোমরা দেখবা, তোমাদের প্রত্যেকজনেরই পরীক্ষায় বোর্ডে প্রশ্ন করুক বা হচ্ছে তোমার ক্লাসে প্রশ্ন করুক বা হচ্ছে টিচাররা প্রশ্ন তো এখান থেকে করবে, এগুলোর বাইরে তো কোনো প্রশ্ন দেওয়ার ওখানে তো সিস্টেমই নেই। তোমার যা পড়াইছে তা থেকে তো দিতে হবে, আমি যা পড়াচ্ছি তা থেকে তো দিবে ইনশাআল্লাহ। দেখো এখানে বলছে উদ্দীপকের চিত্রটিতে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। কি বলছিলাম, যোগান স্থির। এই যে দেখো এটা হচ্ছে আমার এস রেখা, এস রেখা এখানে হচ্ছে এস দিয়ে দেখাইছে আর কি, ঠিক আছে, এখানে কি দিছে এস। আমার হচ্ছে এখানে যে হচ্ছে যোগান রেখাটা আছে, এই যে যোগান রেখা, যোগান রেখা আমার কি স্থির। এখানে দেখো তো আমার চাহিদা হচ্ছে প্রথমে ছিল D1, ঠিক আছে, তখন আমার হচ্ছে যেহেতু হচ্ছে যোগান এবং হচ্ছে চাহিদা, ঠিক আছে, ওই সময় আমার একটা হচ্ছে ভারসাম্য বিন্দু হয়েছিল, সেটা কি এখানে দিছে হচ্ছে A, ঠিক আছে। এরপরে আমার হঠাৎ করে তখন আমার দাম ছিল হচ্ছে 45, এখানে ছিল হচ্ছে আমার পণ্যের যে হচ্ছে যোগানের পরিমাণ সেটা 50, কিন্তু দাম ছিল তখন কি পণ্যের পরিমাণ যখন হচ্ছে 50টা, যোগানও ছিল হচ্ছে তখন হচ্ছে 45টা, সরি দ্রব্যের যোগান যখন হচ্ছে 50টা, তখন আমার দাম ছিল 45 টাকা। হঠাৎ করে আমার চাহিদাও ছিল তখন হচ্ছে কত একক, 45 একক। হঠাৎ করে আমার চাহিদা কি D1 থেকে D2-তে চলে গেল, আমার চাহিদা হঠাৎ করে কি বৃদ্ধি পেল, ফলে কি হয়ে গেল, আমার হচ্ছে চাহিদা রেখা আরেকটা পাইলাম। ওই সময় আমার দামের স্তর বৃদ্ধি পাইল। দামের স্তর বৃদ্ধি এখানে কি, এটা হচ্ছে দামের স্তর, পি মানে এখানে কি ভাইয়া কি নির্দেশ করতেছে, দামের স্তর। আমার দামের স্তর বৃদ্ধি পেয়ে 85 টাকা হয়ে গেল, 85 টাকা, তার মানে 45 থেকে 85 40 টাকা বৃদ্ধি পাইছে। এটার কারণ কি, ওই যে আমরা হচ্ছে ফেয়ার লাভলির পরিমাণ আর একটু বেশি দিতে চাচ্ছি আর কি, এটার কারণে এমনটা হলো। তার মানে আমাদের হচ্ছে আমাদের চাহিদা বৃদ্ধির ফলে, চাহিদা হচ্ছে D1 থেকে D2-তে
স্থানান্তরিত হওয়ার ফলে আমার যে মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা হচ্ছে আমার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তাহলে চিত্রটিতে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে কোয়ান্টিটি এবং হচ্ছে লম্ব অক্ষে কি দেখানো হয়েছে দামের স্তর। ঠিক আছে, আমার হচ্ছে যখন এস হচ্ছে যোগান রেখা আর হচ্ছে AD1 হচ্ছে কি চাহিদা রেখা। AD1 যখন হচ্ছে আমার হচ্ছে চাহিদা বৃদ্ধি পেয়ে AD2 তে স্থানান্তরিত হলো, তখন আমার পণ্যের দাম 45 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত টাকা হলো 85 টাকা। ফলে আমার এখানে কোন ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই প্রশ্নটা লিখে দিতে পারবে না ভাইয়া? এতটুকু লিখে দিতে পারলে তোমাকে 3 এর মধ্যে 3 দিয়ে দিবে। আর কিছু এখানে বোঝার মতো কিছু নাই। ঠিক আছে, এরপরে যাচ্ছি। এরপরে এই যে এখানে আরেকটা হচ্ছে ঘ নাম্বারে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ না, চিত্রে প্রদর্শিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো? এগুলো বলছে না, এগুলো হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেলসে জানবো কি কি পদক্ষেপ আমরা নিতে পারবো। তা হচ্ছে এখন পড়াচ্ছি না, এখন পড়ালে হচ্ছে তোমরা গুলাই ফেলবা। ঠিক আছে, আমরা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত যেহেতু দেখছি হচ্ছে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটাও একটু দেখে আসি কেমন। দেখো, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এইসব আরো ডিটেলসে আলোচনা করবো, যেটা হচ্ছে নিয়ন্ত্রণ কিভাবে করবো আমরা মুদ্রাস্ফীতিটা। এখন দেখো, আমরা আরেকটা জানি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না, একটা চেয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট। আজকে যা যা পড়াবো ইনশাআল্লাহ দেখবা এর ভিতর থেকে যা পড়াবো আজকে এর ভিতর থেকে তোমরা কোনো না কোনো বোর্ডে প্রশ্ন পেয়ে যাবা। ঠিক আছে, এখন দেখো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আমার ব্যয় বৃদ্ধির ফলে ব্যয় বৃদ্ধি এটা কি? আমার হচ্ছে উৎপাদনের যে হচ্ছে উপকরণগুলো আছে, উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে আমরা কি বলতেছি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কি বলছি মনে থাকবে ভাইয়া? আমার উৎপাদনের ব্যয় বৃদ্ধির কারণে তখন কি চাহিদা স্থির থাকবে। আমার উৎপাদনের কি বলছি? উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। কি বলছি ভাই? আবার বলো। উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদনের উপকরণ আমরা কয়টি জানছি? তৃতীয় অধ্যায়ে পড়ছি প্রথম পত্রে। তোমাদেরকে হয়তো বলা হয়নি ভূমি শ্রম মূলধন সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি বলি, মূল উপকরণ কিন্তু 4টি। এগুলোর কিন্তু শাখা প্রশাখা অনেক বড়। ঠিক আছে, ভূমি শ্রম মূলধন সংগঠন। মনে করো আমার হঠাৎ করে এই যে উপকরণের মধ্যে শ্রম আছে, শ্রমের দাম হঠাৎ করে বৃদ্ধি পেলে, আগে ছিল হচ্ছে 400 টাকা। আগে মনে করো আমি হচ্ছে একজন শ্রমিককে টাকা দিতাম 2018 সালে মনে করো 400 টাকা, কিন্তু এখন সেই শ্রমিক 2025 সালে এসে ঠিক 1000 টাকা কমে সে হচ্ছে ওই মাটিতে একটা হচ্ছে ওই কি আমরা কি বলি এগুলো খুড়োইল বলে, তারপর হচ্ছে আরো অনেক ধরনের আছে না ওই শ্বাস করার জন্য মই দেওয়ার জন্য, এগুলোতে মাটিতে নামবেও না, কারণ বলবে এখন একদম 1000 ছাড়া কোনো কাজ নাই। এই যখন হচ্ছে আমাদের উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি উপকরণের মধ্যে কিন্তু এগুলো ওয়েজেসও আছে। এরপর হচ্ছে আমার যে হচ্ছে মূলধন সামগ্রী, এরপর হচ্ছে আমার আছে র মেটেরিয়ালস মানে কি? আমার হচ্ছে পণ্যটা উৎপাদনের জন্য তো হচ্ছে বিভিন্ন ধরনের উপকরণ লাগবে, আমার সুতা লাগবে, আমার হচ্ছে নানান ধরনের তো জিনিস লাগবে। ওইগুলো সুইয়ের দাম বৃদ্ধি, সুতার দাম বৃদ্ধি, সব কিছুর দাম বৃদ্ধি পাইলো। এখন ওগুলো কিনতে হবে না আমার, এগুলোর দাম যখন বৃদ্ধি পাইলো ফলে আমার যেটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন করতেছি এটার তো দাম বৃদ্ধি পাবে। এটার ফলে উপকরণের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদনের যে হচ্ছে উপকরণগুলো আছে এগুলোর ব্যয় বৃদ্ধির কারণে এক ধরনের হচ্ছে সৃষ্ট মুদ্রাস্ফীতি হয়, তাকে আমরা কি বলতেছি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতেছি। ঠিক আছে, ব্যয় বৃদ্ধিজনিত কি? মুদ্রাস্ফীতি। এখন দেখো তোমাদের হচ্ছে সুবন ভাইয়া তোমাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসছে। এই ছেলেটা কিন্তু খুবই অসুস্থ হওয়ার কারণ আছে। আমাদের কিন্তু কালকে কিন্তু ক্লাস টেস্ট আছে। ঠিক আছে, ও এখন ক্লাস নিয়ে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স থেকে বের হচ্ছে, আর আমি হচ্ছে এখানে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি কিন্তু কোনো ধরনের কালকে যে ক্লাস টেস্ট দিব এটার কোনো ধরনের আমার প্রিপারেশন নাই, কিন্তু এই বেটা সারাদিন পরে এখন হচ্ছে আবার এখানে ক্লাস নিতে আসছে, এখন আবার রাতে গিয়েও পড়বে। তার মানে এইতে অসুস্থ না হয়ে আর কে হবে? ঠিক আছে, এরকম তুই কেমনে পারিস ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, ঠিক আছে। পুকি ভাইয়া সাবাস। না, ওদের সেদিন আমি হাজবেন্ড ম্যাটেরিয়াল হইতে বলছি, পোলাপান বউ দিয়ে কাজ করানোর চিন্তা ভাবনা করে। ওকে ঠিক আছে। এই তৌফিক ভাই একটা কথা বলছে, নাসির ভাইয়ের জন্য বড় লোক পাত্রী চাই। ভাই আমি বড় লোক পাত্রী চাই না ভাই, আমি চাই না। ঠিক আছে,
নাসির চট্টগ্রামে বিয়ে করতে যাই, বলছি না তোরা আমি চট্টগ্রামের কাউরে দিব না, না না দেনমহল কত লাগবে? না না আমি চট্টগ্রামের কারো তোরে বিয়ে দিব না। ওকে ঠিক আছে, আমরা তাহলে আবার পড়ায় ফিরে আসি। ঠিক আছে, আমরা আবার হচ্ছে পড়ায় ফিরে আসি, আমরা হচ্ছে আবার একটু পড়ায় ফিরে আসি। দেখো আমরা কি পড়ছিলাম, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পড়ছিলাম। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি, উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট যে মুদ্রাস্ফীতি তাকে আমরা কি বলি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। এখানে আর একটু লেখা লিখে দিয়েছি, দেখো অর্থনীতির বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। উৎপাদন ব্যয় বাড়লে উৎপাদন কমে, উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, উৎপাদন ব্যয় যদি বাড়ে তাহলে আমার যে হচ্ছে দ্রব্যের যে হচ্ছে যোগান থাকে, দ্রব্যের যোগানটা কি কমে যাবে, কারণ হচ্ছে আমার উৎপাদন কি হবে তখন হচ্ছে কমে যাবে। বাজারে মুদ্রা সামগ্রীর যোগান কমবে, বাজারে দ্রব্য সামগ্রীর যোগান কমবে। আগে হচ্ছে আমরা চাহিদা বৃদ্ধিজনিত যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি পড়ছিলাম, সেটাতে দেখছিলাম যোগান কি থাকবে, তখন স্থির থাকবে, যোগান কমবে না, চাহিদা বাড়বে। এখন যেটা আছে সেটা হচ্ছে আমার চাহিদা স্থির থাকবে কিন্তু যোগান কমে যাবে। কারণ কি, আমার হচ্ছে ব্যয়টা বেড়ে গেছে, আমার যে হচ্ছে পণ্য সামগ্রী যে উৎপাদন করবে এটার তো ব্যয় বেড়ে গেছে, তাহলে যোগানদাতারা কম প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে, কারণ হচ্ছে তাদের হচ্ছে যে হচ্ছে একটা প্রোডাক্ট উৎপাদনের পেছনে যে ব্যয়বার বহন করতে হয় সেটা অনেক বেশি বেড়ে গেছে, ফলে তারা একটু কম উৎপাদন করতে পারবে কিন্তু আমার চাহিদাটা তখন ঠিকই থাকবে। ফলে কি হবে, আবারও তারা কি করবে, ওই যে কম দ্রব্য আবার দাম বাড়াই দিবে, ফলে কি হবে, ব্যয় বৃদ্ধিজনিত আমার মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। দেখো উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাসের ফলে সামগ্রিক যোগান তখনই কি পাবে, আমার হ্রাস পেয়ে যাবে কিন্তু চাহিদা কিন্তু স্থির থাকবে। মূল্য বৃদ্ধির প্রবণতাকে কি বলে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কি কি কারণ থাকতে পারে, দেখো এখানে থাকতে পারে শ্রমিক অসন্তোষের ফলে হরতাল ধর্মঘটের কারণে উৎপাদন হ্রাস পেতে পারে। প্রথমে কি, ওই যে বলছিলাম শ্রমিকদের কি অসন্তোষ হতে পারে। অসন্তোষ কেন, ওই যে আগে যে হচ্ছে 400 টাকাতে তাদের 500 টাকা না করার ফলে তারা কি হরতালের ডাক দিচ্ছে, ধর্মঘটের ডাক দিচ্ছে, ফলে তাই ওখানে প্রোডাকশনই হচ্ছে না, যে হচ্ছে যোগান দিতেই পারতেছে না, কারণ হচ্ছে শ্রমিকরা 500 টাকা না করার কারণে কাজই করতেছে না, ফলে কি হবে, তোমার যোগানদাতারা যোগান দিতে পারবে না, এর ফলে কি হবে, উৎপাদন হ্রাস পেতে পারে। এর পাশাপাশি হচ্ছে বেতন এবং হচ্ছে মজুরি বৃদ্ধি। ওই যে বলছিলাম বেতন, শ্রমিকদের যখন হচ্ছে বেতন যখন বাড়াই দিবে, মজুরি যখন বৃদ্ধি করে দিবে, তখন যারা হচ্ছে প্রডিউসার উৎপাদক আছে তাদের হচ্ছে উৎপাদনের ব্যয়টা তো বেড়ে যাচ্ছে, ফলে কি হবে, উৎপাদন ব্যয় বাড়ার কারণে তারা হচ্ছে আগে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করতে পারতো তারা হচ্ছে সেই পরিমাণ থেকে কম পণ্যদ্রব্য উৎপাদন করতে পারবে, ফলে আমাদের যোগানটা কি, যোগান কমে যাবে কিন্তু আমাদের চাহিদার উপর চাহিদা তো কমতেছে না এখনো। এরপরে দেখো সরকারের পরোক্ষ কর বৃদ্ধির ফলে দামের স্তর কি পেতে পারে, বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সেবার মূল্য, নিত্য প্রয়োজনীয় সেবা কোনগুলো, ওই যে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে বর্তমানে যারা হচ্ছে শহরাঞ্চলে বসবাস করে তারা যদি বিদ্যুৎ যদি 1 মিনিটও যায় তাদের যে কি যে অসহনীয় জীবন, ঠিক আছে, যেমন হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, পানির একক প্রতি দাম কি বৃদ্ধি, ঠিক আছে, একক প্রতি দাম বৃদ্ধি। এরপরে বাজারে একচেটিয়া মালিকানার প্রভাব সক্রিয় থাকলে পণ্যদ্রব্যের দাম এমনিতেই বাড়বে। যেমন মনে করো একচেটিয়া মালিক যদি থাকে, একচেটিয়া শুধুমাত্র আমার থেকে, যেমন মনে করো আগে কতগুলো হচ্ছে সিম কোম্পানি ছিল, সিম কোম্পানি আব্বুর থেকে শুনছি একটা সিম নাকি আব্বু সেই সময় 2003-4 সালে মনে হয় নিছিল হচ্ছে একটা সিম মাত্র 5,000 টাকা। কয় টাকা, 5,000 টাকা, সেটা হচ্ছে সেই সময় 2004 সালে। চিন্তা করে দেখো এখন কত মূল্যবান ছিল ওই সময়, যে হচ্ছে একচেটিয়া ব্যবসা চলতো। এখন যদি সে যদি আসে এই বাজারে কাজ করতে পারবে, 5,000 টাকা কেউ সিম কিনবে, এখন তো ফ্রিতে দিলে নিতে চায় না অনেকে, ঠিক আছে। একচেটিয়া মালিকানার যদি প্রভাব সক্রিয় থাকে পণ্য দ্রব্যের এমনিতে কি বেড়ে যায়, দাম বেড়ে যায়, ফলে আমাদের কি হয়, মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হতে পারে, ঠিক আছে, ব্যয় বৃদ্ধিজনিত এইসব কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। এখন তাহলে আমরা একটা হচ্ছে চিত্রের মাধ্যমে একটু হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি, চিত্রের মাধ্যমে আমরা একটু হচ্ছে দেখব, চিত্রের মাধ্যমে আমরা একটু হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব, আমাদের যে যা হচ্ছে পড়ছি এখন সবগুলো ঠিক আছে কিনা একটু হচ্ছে দেখব। দেখো আমরা কি বলছিলাম, আমাদের যে হচ্ছে চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী। এই যে দেখো এখানে আমি হচ্ছে চাহিদা রেখা যেটা আছে সেটা হচ্ছে আমার বাম থেকে ডানে নিম্নগামী। এখন হচ্ছে আমার চাহিদার কোনো ধরনের কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। দেখো আমি হচ্ছে প্রথমে এটা হচ্ছে আমার যোগান রেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমার যোগান রেখা, প্রথম হচ্ছে SO, ঠিক আছে, আমার হচ্ছে এটা হচ্ছে যোগান রেখা। আমি হচ্ছে পুরোটা এঁকে দিই তোমাদের, এখানে যেমন আছে পুরোটা তেমনই এঁকে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভূমি অক্ষ হচ্ছে আমার কোয়ান্টিটি ধরলাম, আর এটা হচ্ছে
প্রথমে দেখো আমার এটা হচ্ছে দামের স্তর, ঠিক আছে, লম্বকে আমি কি ধরছি দামের স্তর। এখন দেখো আমার যখন এটা হচ্ছে চাহিদা রেখা, এটা কি ভাইয়া ডি, আর এটা হচ্ছে যোগান রেখা এস ও। চাহিদা এবং যোগান যে বিন্দুতে মিলিত হয় সেখানে আমার কি বিন্দু, ভারসাম্য বিন্দু। আর এখানে হচ্ছে আমার হচ্ছে ভারসাম্য পরিমাণও নির্ধারিত হয়, আবার হচ্ছে আমার এখানে হচ্ছে ভারসাম্য দামও নির্ধারিত হয়। মনে করো আমার তখন যখন হচ্ছে আমার হচ্ছে ভারসাম্য বিন্দু, ঠিক আছে, এটা মনে করো আমার কি দিলাম, এটা আমি দিলাম হচ্ছে তোমার Q1, ঠিক আছে, Q1। এখন Q1 যখন আমার হচ্ছে ভারসাম্য বিন্দু E0 ছিল, যখন আমার ভারসাম্য বিন্দু E0 ছিল তখন আমার ভারসাম্য দাম ছিল হচ্ছে P0, তখন আমার ভারসাম্য দাম কি ছিল P0, এবং ভারসাম্য পরিমাণ ছিল হচ্ছে Q1, ভারসাম্য পরিমাণ কত ছিল Q1। হঠাৎ আমার কি হইলো, আমার হচ্ছে চাহিদা, এই যে চাহিদা যেটা আছে সেটা কি আমার হচ্ছে এখানে স্থির, কিন্তু আমার হঠাৎ করে যোগান বৃদ্ধি পাইলো, কি এই যে যোগান রেখা, সরি এখানে হচ্ছে যোগান কি, যোগান রেখা বাম দিকে শিফট করছে, যোগান রেখা কি হয়েছে বাম দিকে শিফট করছে, যোগান রেখা কি হয়েছে বাম দিকে শিফট করছে। যোগান রেখা যখন হচ্ছে বাম দিকে শিফট করবে, যোগান রেখা যখন বাম দিকে শিফট করবে, ফলে আমার কি হবে, যোগান কমবে। যোগান রেখা কি হয়েছে আমার বাম দিকে শিফট করছে, এই যে দেখো E0 থেকে E1 এ চলে আসলো, E0 থেকে এটা হচ্ছে S1, এটা হচ্ছে E1, এখানেই হচ্ছে আবার আমার হচ্ছে ভারসাম্য বিন্দু একটা পাইলাম। এখন আমার এই জায়গায় ভারসাম্য দামটা কত, ভারসাম্য দামটা দেখো তো, আমার হচ্ছে P0 থেকে P1 হয়ে গেল। দেখো আমার চাহিদা স্থির, আমার চাহিদা কিন্তু একই, হঠাৎ করে আমার হচ্ছে দ্রব্যের যোগান ব্যয় বৃদ্ধির কারণে, উৎপাদনের হচ্ছে উপকরণের দাম বৃদ্ধির কারণে আমার যোগান হঠাৎ করে হচ্ছে, যারা হচ্ছে প্রোডিউসার আছে উদ্যোক্তারা বা হচ্ছে উৎপাদকরা কম উৎপাদন করতে পারছে, যোগান কম দিতে পারছে। ফলে যদি ওই যে বলছিলাম আমাদের যে হচ্ছে হঠাৎ করে আমাদের যদি যোগান যদি কমে যায়, যোগান যদি কমে যায়, এখানে দেখো যোগান যদি কমে যায়, ফলে আমাদের এক ধরনের কি হয়, দ্রব্যের দাম আবারও বাড়ায় দেয়। যোগান যদি কমে যায় ফলে আমাদের কি হচ্ছে, ওইদিকে হচ্ছে উৎপাদনের খরচ বৃদ্ধি, আমাদের যোগান কম, ফলে আমাদের কি পাচ্ছে, উৎপাদন খরচটা বৃদ্ধি পাচ্ছে। এদিক দিয়ে আবার কি করতেছে, এই যে যোগান যারা দেয়, যোগানদাতারা হচ্ছে যোগানটা কম দিতে পারতেছে, ফলে আমার কি পাচ্ছে, আবার হচ্ছে পণ্যের দামটা বৃদ্ধি পাচ্ছে, পণ্যের দামটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। P1 থেকে আবার কোথায় যাচ্ছে, P1 এ চলে যাচ্ছে, পণ্যের দাম P1 থেকে হচ্ছে P0 থেকে P1 এ চলে যাচ্ছে। কিন্তু আমার যে হচ্ছে প্রোডাকশন, উৎপাদন এখানে দেখো তো উৎপাদনটা কত হচ্ছে, এই যে এটা হচ্ছে Q1 ছিল, আবার এদিকে যখন আমার যখন আসবে, বাম দিকে যখন আসবে, মনে করো আমি হচ্ছে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে সংখ্যা দিলে আরো হচ্ছে ভালো মতো বুঝবে, আমি হচ্ছে সংখ্যা দিয়ে লিখতেছি। দেখো আমার যখন হচ্ছে E0 উৎপাদনের পরিমাণ যখন হচ্ছে আমার 10 একক, ঠিক আছে, প্রথম ভারসাম্য বিন্দুতে আমার উৎপাদনের পরিমাণ যখন হচ্ছে 10 একক ছিল, তখন আমার ভারসাম্য দাম ছিল কত, 10 টাকা। ভারসাম্য দাম ছিল কত টাকা, 10 টাকা। হঠাৎ করে আমার যোগান কমে গেল। যোগান কি জন্য কমছে, আমার হচ্ছে উৎপাদনের যে হচ্ছে কস্ট, উৎপাদনের যে হচ্ছে ব্যয়, উৎপাদনের উপকরণ বাবদ যে হচ্ছে ব্যয়, সেটা বেড়ে যাওয়ার কারণে আমার হচ্ছে যে হচ্ছে যোগান রেখা সেটা কোথায় শিফট করছে, বাম দিকে। যোগান রেখা যখন বাম দিকে শিফট করবে তখন সেটা কি হবে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কি বলছি, যোগান রেখা যখন বাম দিকে শিফট করবে তখন সেটা হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই যে যোগান রেখা আমার আগে ছিল হচ্ছে এই যে E0, হঠাৎ করে আমার যে হচ্ছে পূর্বের যে যোগান রেখা সেটা শিফট করে কোথায় চলে এলো, এই যে E1, এই যে E1 এ চলে এলো, এবং হচ্ছে এটা হচ্ছে আমার S1, আরেকটা আমি নতুন যোগান রেখা পাইলাম। এই যে নতুন যোগান রেখা অবস্থা, এবং হচ্ছে চাহিদা কিন্তু আমার কিন্তু চাহিদা কিন্তু এখনো ঠিকই আছে, চাহিদা কিন্তু ঠিকই আছে। ফলে আমার যে হচ্ছে নতুন একটা হচ্ছে দাম পাইলাম, এবং হচ্ছে দ্রব্যের পরিমাণও পাইলাম আমার। এই যে এখানে দেখো দ্রব্যের যে হচ্ছে পরিমাণ সেটা মনে করো এখানে 10 থেকে এদিকে যেহেতু আসতেছে, বাম দিকে যেহেতু আসতেছে, সুতরাং কমই হবে। সুতরাং আমি মনে করো এখানে হচ্ছে 8 দিলাম, 8টা দ্রব্যের পরিমাণ কম হয়ে 8টা হলো। ফলে আমার এই যে P0 থেকে আগে ছিল হচ্ছে 10 টাকা, সেটা দ্রব্যের দামটাও বৃদ্ধি পাইলো কিনা দেখো তো, এখানে দেখো তো নতুন আমরা একটা দাম স্তর পাইছি কিনা, এই যে দাম স্তর পাইছি কিনা, এটা মনে করো 20 টাকা, এটা কয় টাকা, 20 টাকা। আমার আবারও কি হয়েছে, চেঞ্জ হয়েছে যোগান বৃদ্ধির কারণে, চাহিদা বৃদ্ধির কারণে আমার মুদ্রাস্ফীতি হতে পারে, ব্যয় বৃদ্ধির কারণে ব্যয় বৃদ্ধিজনিত আমার মুদ্রাস্ফীতি হতে পারে, ব্যয় বৃদ্ধিজনিত আমার কি হতে পারে, মুদ্রাস্ফীতি হতে পারে।
ঠিক আছে, ব্যয় বৃদ্ধিজনিত আমার মুদ্রাস্ফীতি হতে পারে, ব্যয় বৃদ্ধিজনিত আমার মুদ্রাস্ফীতি হতে পারে। এখানে দেখো চিত্র যদি আমরা যদি বিশ্লেষণ করি, দেখতে পাচ্ছি চিত্রে সামগ্রিক চাহিদা স্থির থেকে সামগ্রিক চাহিদা, এই যে দেখো আমার চাহিদা রেখা, এখানে দেখো তো আমার চাহিদা রেখা, এই চাহিদা রেখার আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আমি যে হচ্ছে চাহিদা রেখা, এখানে হচ্ছে চাহিদা রেখা আমার একটাই, কিন্তু এখানে যোগান রেখা কি এদিকটা থেকে এদিকে কি হয়েছে, স্থানান্তর হয়েছে ডান থেকে বামে, ডান থেকে বামে যখন শিফট হবে যোগান রেখা, তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে কি বলবো, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যোগান রেখা যখন বামে শিফট করবে তখন আমরা সেটাকে কি বলবো, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি ভাইয়া এটাও বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারে না এমন কেউ থাকে তাহলে দ্রুত বলো, যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। এই জিনিসটাও কিন্তু বিগত সালে বোর্ডে আসছে, দেখবা, দেখা দিচ্ছি, দেখো পরবর্তী পেজে যাই, ডাইরেক্ট হুবহু আসছে, এটা হুবহু চলে আসছে বিগত সালে। বিগত সালে এটা কোন বোর্ডে দেখো তো, ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডের কে কে আছো বলো। এই চিত্রে যোগান কমছে, যোগান ভাইয়া কমছে, যোগান কেন কমছে দেখো, এই যে আবার দেখাচ্ছি তোমাকে, এই যে তুমি হচ্ছে মূলত বুঝতে পারো নাই, আমি বুঝতে পারছি। আমার এখানে দেখো, এটা হচ্ছে মূলত তোমাকে হচ্ছে ওই যে আগের নিয়মটাই দেখাইতে হবে, আমি বুঝছি। এই যে এখানে হচ্ছে চিত্রে আছে, চিত্রে এটা হচ্ছে আছে, দেওয়া আছে, দেখো তুমি এখানে দেখো, এটা দেখলে তুমি হচ্ছে অনেকটা হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমার কি অক্ষ, ভূমি অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভূমি অক্ষ। ভূমি অক্ষ আমি হচ্ছে উৎপাদনের পরিমাণ ধরলাম বা হচ্ছে উৎপাদন ধরলাম, এবং লম্বকে কি, লম্বক হচ্ছে আমার হচ্ছে পি, লম্বক হচ্ছে আমার হচ্ছে পি। পি মানে এখানে কি দামের স্তর, পি মানে কি আমার দামের স্তর, পি মানে কি এখানে দামের স্তর, পি মানে দামের স্তর মানে হচ্ছে টাকা আর কি, পি মানে আমার এখানে দামের স্তর টাকা। আমরা কি জানি, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়, চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী। এই যে দেখো চাহিদা রেখা কি হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। আমরা হচ্ছে এখানে কি দিছে AD0। এই যে দেখো এই যে চাহিদা রেখা, এখানে কি আর কোনো চাহিদা রেখা আছে তোমার, চাহিদা রেখা নাই। এখন আমি হচ্ছে প্রথমে একটা হচ্ছে যোগান রেখা দেখতে পাচ্ছি, সেটা কি এই যে দেখো AS1, ঠিক আছে, AS1। আমার যখন AS1 এবং হচ্ছে AD0 কোনো একটা বিন্দুতে তো মিলিত হয়েছে, দেখো তো এখানে যেখানে হচ্ছে দুইটা হচ্ছে একই জায়গায় মিলিত হয়েছে, সেটা কি হয় আমার হচ্ছে সেখানে ভারসাম্য বিন্দু হয়। সুতরাং ওই সময় আমার হচ্ছে ভারসাম্য বিন্দুতে, ভারসাম্য এই যে ভারসাম্য অবস্থায় আমার কি নির্ধারিত হয়, ভারসাম্য পরিমাণও নির্ধারিত হয়, আমার হচ্ছে ভারসাম্য দামও আমরা পাই, ভারসাম্য দামও পাই, ভারসাম্য পরিমাণও পাই। মনে করো এখানে হচ্ছে আমার হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ ছিল হচ্ছে 10, ভারসাম্য পরিমাণ কত ছিল 10 একক। আবার এখানে হচ্ছে ভারসাম্য দাম কত টাকা, ভারসাম্য দাম ছিল হচ্ছে আমার 10 টাকা, ভারসাম্য দাম ছিল কত টাকা 10 টাকা। এখন হঠাৎ করে আমার যোগান রেখা দেখতেছি আমি বাম দিকে শিফট করছে, যোগান রেখা, এই যে যোগান রেখা আমরা কি জানি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এখন থেকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন এই যে যোগান রেখাটা আমার কি হাতের এই পাশে আসছে নাকি ডানে গেছে, আমার দেখতেছি আমার হাতের বামে শিফট হয়েছে, বাম দিকে। বামে মানে কি ভাইয়া, বাম দিকে, বামে মানে কি বাম দিকে। এখন দেখো তো আমার হচ্ছে নতুন, এখানে আমরা আরেকটা কি দেখতেছি যোগান রেখা, এই যে দেখো যোগান রেখাটা যখন আমার হচ্ছে আবার যখন বাম দিকে যখন শিফট হয়েছে, দেখো এটা হচ্ছে আমি AS2 দিলাম, ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে উদ্দীপকে, এটা হচ্ছে AS2। এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে ভারসাম্য বিন্দু পাইলাম, ভারসাম্য বিন্দু এটা হচ্ছে E2, পূর্বেরটা ছিল হচ্ছে E1। এখন দেখতেছি আমরা হচ্ছে যোগান রেখা এখানে ডান থেকে হচ্ছে বামে কি করছে, যোগান রেখা বামে শিফট করছে। এখন যেখানে শিফট করছে ওখানে চাহিদা রেখার সাথে একটা হচ্ছে ছেদ করছে, এই যে এখানে হচ্ছে কি এটা হচ্ছে ছেদবিন্দু, যেখানে এখানে হচ্ছে ভারসাম্য, এটা হচ্ছে একটা ভারসাম্য বিন্দু হচ্ছে E2। ভারসাম্য অবস্থা আমার কি পাই, আমরা হচ্ছে ভারসাম্য পরিমাণও পাই, আরেকটা হচ্ছে ভারসাম্য দামও পাই। তার মানে এই যে এখানে যদি আমি আরেকটা হচ্ছে ভারসাম্য দাম পাচ্ছি, মনে করো 10 টাকারও, এটা যেহেতু উপরে আছে অবশ্যই এটা কি 20, এটা অবশ্যই 20 টাকা। এখন ভারসাম্য পরিমাণ আমরা কোথায় দেখতেছি, এই যে এখানে নিচে এসে হবে। এখন মনে করো এটা 10-এর যদি এখানে যদি আরো যদি আগে চলে আসে, ডান দিক থেকে যদি বামে যদি সরে আসে, তার মানে এটা কমবে না, আলটিমেটলি এটা কমবে। এটা মনে করো 5 একক, এটা কত এককে চলে আসলো 5 এককে। এখন দেখো 5 এককে আগে আমার যোগান ছিল 10 একক যোগান ছিল, হঠাৎ করে যোগানের পরিমাণ কমে আমার কত একক হলো 5 একক হইলো, কিন্তু যোগান কমছে আমার কিন্তু দ্রব্যের দাম কিন্তু আবার ওইদিকে বাড়ছে, দ্রব্যের দাম 10 টাকা থেকে কত টাকা হয়েছে 20 টাকা। এই যে এটাই হচ্ছে আমার ভাইয়া মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
যোগান 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 কি যোগান হ্রাসের ফলে, যোগান হ্রাসের ফলে কি বলছি, যোগান হ্রাসের ফলে আমার যে হচ্ছে মুদ্রাস্ফীতি হবে, যোগান হ্রাসের ফলে, যোগান হ্রাস পাওয়ার ফলে আমার যে মুদ্রাস্ফীতিটা হয় সেটাকে আমরা বলি যোগান বৃদ্ধি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধি কেন বলি, আমরা হচ্ছে যে হচ্ছে উৎপাদনের যে হচ্ছে উপকরণের দাম বৃদ্ধির ফলে, উপকরণের দাম বৃদ্ধির ফলে চাহিদা স্থির থেকে যোগান যদি হ্রাস পায় তখন আমরা তাকে কি বলি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। ঠিক আছে, এই যে দেখো এখানে আমার শিফট হয়েছে কোথায়, এই যে S2 রেখা যেটা হচ্ছে যোগান রেখা, এটা কোথায় শিফট হয়েছে, আমার বাম দিকে। যোগান রেখা যখন বাম দিকে শিফট করবে তখন আমরা বুঝে নিব কি যোগানের পরিমাণ কমছে। আবার যখন যোগান রেখা যখন ডানে শিফট করবে তখন আমরা বুঝবো কি যোগানের পরিমাণ বাড়ছে। ডানে ডানে কি আমরা ডানে 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 মানে কি আমরা হচ্ছে ইতিবাচক বুঝাই না সব সময়। ডানে 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 মানে কি, এই যে শূন্য থেকে ডানে, শূন্য থেকে ডানে মানে আমরা কি বলি, শূন্য থেকে ডানে মানে আমরা ধনাত্মক বোঝাই, শূন্য থেকে নিচে মানে আমরা কি বুঝাই, ঋণাত্মক বোঝাই। শূন্যের আগে ঋণাত্মক, শূন্যের পরে ধনাত্মক। ঠিক সেম ভাবে আমার যে হচ্ছে এখানে যে বামে যখন আসছে যোগান রেখাটা তখন হয়ে গেছে আমার আর একটু কম, যোগানের পরিমাণ কমছে। যোগান রেখা যদি ডানে শিফট করতো তখন আমরা বলতাম যোগানের পরিমাণ বাড়ছে। এখানে কি হয়েছে, যোগানের পরিমাণ কমছে। ফলে আমার কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কোন ধরনের মুদ্রাস্ফীতি বলছি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ভাইয়া ছাট গায়ে অ্যাকসেন্ট শুনতে চাই, তোমরা এগুলো বুঝবা না, বুঝছো? এগুলো এমনিতে বলতেছো যে ফাওয়া লাভ, এগুলো বাদ দাও। ঠিক আছে, তোমরা পড়াশোনায় করো, পড়াশোনায় আসো। দেখো এখানে বলছে কি, চিত্র আমি যে এখানে যে তোমাদের 10 টাকা 20 টাকা করে বুঝাইছি, কিন্তু চিত্রে কিন্তু এটা ছিল না। চিত্রে ছিল কিরকম জানো, এই যে চিত্র ছিল হচ্ছে তোমার এই যে দামটা কি হইলো, এই যে P0 থেকে P1 হয়ে গেল। ঠিক আছে, P1 হয়ে গেল, কিন্তু এখানে যে হচ্ছে উৎপাদনের যে হচ্ছে পরিমাণ ছিল, উৎপাদনের পরিমাণ কি হইলো, এটা মনে করো তোমার কি ছিল, এটা ছিল হচ্ছে মনে করো তোমার P1 ছিল। আবার এটা হচ্ছে কোথায় নেমে এলো, P0-তে নেমে এলো। কোথায় নেমে এলো, P0-তে। ঠিক আছে, P0-তে নেমে এলো, এরকমটা বুঝাইছি। উৎপাদনের পরিমাণটা কমছে, কিন্তু যোগানের পরিমাণ কমছে, কিন্তু আমার দ্রব্যের দামটা কি বাড়ছে, দ্রব্যের দামটা বাড়ছে, যোগানের পরিমাণটা কমছে, এটাই বোঝাচ্ছি। এখন দেখো তোমাকে বলছে উল্লেখিত চিত্রটি কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে। উল্লেখিত যে হচ্ছে চিত্রটি দেখতে পাচ্ছ, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে। ভাইয়া একখানা সিটেঙ্গে বাসা হন না, এই তো হই দিলাম। ঠিক আছে, বলেই ফেললাম। উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি উৎপাদন এবং হচ্ছে কর্মসংস্থানের উপর কেমন প্রভাব ফেলবে কিনা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এখন যদি আলোচনা করতে চাই তোমাদের ওই দিকেই শেষ হয়ে যাবে সময়। ঠিক আছে, আমরা তাহলে এটা কি বলবো, হ্রাস করার জন্য এখানে দেখো উল্লেখিত চিত্রটি কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করছে। আমরা দেখতে পাচ্ছি উল্লেখিত যে হচ্ছে চিত্রটি, এখানে যোগান যেটা আছে, যোগান রেখা কোথায় শিফট করতেছে, বামে। তার মানে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে এটাও শেষ করলাম। এখন আসি হচ্ছে পরবর্তীতে দেখো এখন আমরা তো দেখলাম মুদ্রাস্ফীতি দেখলাম। ঠিক আছে, মুদ্রাস্ফীতি দেখলাম। এখানে সবচেয়ে 2 প্রকার যে হচ্ছে উল্লেখযোগ্য ছিল, সেই 2 প্রকার তোমাদের পড়াইয়ে দিলাম। এবার আসবো হচ্ছে আমরা ওই যে গতিভিত্তিক মুদ্রাস্ফীতিতে। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার, 4 প্রকার। এই যে তোমরা আবার কমে যাচ্ছ না, এখন তো আমার আর ক্লাস নিতে মন চাচ্ছে না। দেখো 10টা বাজছে, তোমরা হচ্ছে অনেকে কিন্তু কমে যাচ্ছ। ঠিক আছে, এখন তো আমার আবার ক্লাস নিতে মন চাচ্ছে না রে। আচ্ছা যাক, তবু হচ্ছে তোমাদের এই জিনিসটা একটু পড়াই দিই। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু এখানে শেষে গিয়ে আজকে কিন্তু একটা কিন্তু অনেক মজার জিনিস রাখছি। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকলে কিন্তু অনেক মজাদার একটা জিনিস পাবা। শেষে গিয়ে এত মজা পাবা, এটা করতে তোমরা বলবা যে ভাই এটা কি দিল রা আমাদের, এত সহজ কেন। চলো তাহলে আমরা এটাও একটু পড়ে ফেলি। ঠিক আছে, একটু পড়ে ফেলি, আমরা যেন সপ্তম অধ্যায়ে যারা ক্লাস করবা, যারা মনোযোগী হবা, সবাই কিন্তু ভালো মতো বুঝতে পারবা। আমার হচ্ছে তাদেরকে চাই যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা, ভালো মতো বুঝতে চাইবা। যারা হচ্ছে পড়ার জন্য আসো, আমার তাদের চাই। যারা হচ্ছে এখানে যে হচ্ছে কমেন্টের জন্য আসো, শুধুমাত্র আমার তাদেরকে চাই না। আমার চাই এরকম স্টুডেন্ট, আমি পড়াচ্ছি, সে বুঝে উপকৃত হচ্ছে, আমি হচ্ছে উপকৃত করতে চাই।
ঠিক আছে, যারা হচ্ছে উপকারের জন্য আসো তারা মূলত কিছু নিয়ে যাও, যারা পড়ার জন্য আসো তারা পড়ে যাও, আমি এটাই চাই, তোমাদেরকে আমি হতাশ করতে চাই না। আসো, গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় ধরনের? 4 ধরনের। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় ধরনের? 4 ধরনের। প্রথমটা কি? হামাগুড়ি মুদ্রাস্ফীতি বা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি বা হচ্ছে হামাগুড়ি মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি বিষয়টা কি? কিছু লাগবে? ফাইলটা আপনাকে কপি করে দিয়ে দেবো, আমরা পেন ড্রাইভটা নিয়ে ওকে, নিয়ে গেলে সমস্যা নাই। থাকবে? হ্যাঁ থাকবে, শিওর শিওর। ওকে, দেখো আমরা কি পড়ছিলাম? গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার পড়ছিলাম? 4 প্রকার। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার পড়ছিলাম? 4 প্রকার। প্রথমটা কি? হামাগুড়ি বা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি, ওই যে হামাগুড়ি মানে কি, আমরা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা দেখছিলাম না, ওই যে আমরা যখন একদম লেদার আফুয়া, ঠিক আছে, লেদার আফুয়া ছিলাম আর কি, তখন আমরা কি হামাগুড়ি যখন দিতাম আর কি, ওই যে শুধুমাত্র কোথায়? খাটের উপর, আর না হয় হচ্ছে আমার ফ্লোরে কি দিতাম? শুধু হামাগুড়ি দিতাম। তখন কি হাঁটার গতিতে হাঁটতে পারতাম না। যখন আমরা দেখবো দামের স্তর যখন ধীর গতিতে বাড়ে, তখন আমরা তাকে কি বলি? মৃদু বা ক্লিনিং বা হচ্ছে হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলি। ঠিক আছে, হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলি। মুদ্রাস্ফীতি তখন কি হবে? 2% থেকে 4% হবে, বা হচ্ছে 4% থেকে 6% হবে। এভাবেই যাবে, 2% থেকে 4%, 4% থেকে 6%। এভাবে যদি বৃদ্ধি পায় তখন আমরা তাকে কি বলবো? হামাগুড়ি, মানে হচ্ছে একদম আস্তে আস্তে আর কি। এরপরে হচ্ছে পদসঞ্চারী। পদসঞ্চারী কি? মানে হচ্ছে পায়ে হাঁটার গতিতে। পায়ে হাঁটি না আমরা এখন বর্তমানে? পায়ে হাঁটা কি? পায়ে যারা হচ্ছে হাঁটে তারা হচ্ছে ওই যে যারা হামাগুড়ি দেয় তাদের চেয়ে তো এগিয়ে যায়, তাই না? এখন দেখো, দামের স্তর যখন হচ্ছে হাঁটার গতিতে বৃদ্ধি পায় তখন তাকে আমরা কি বলি? ওয়াকিং বা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। ওয়াকিং বা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বলি। যেমন মনে করো এখানে হচ্ছে 4% থেকে কত পার্সেন্ট হলো? 8%। 8% থেকে কয় পার্সেন্ট হলো? 12%। ওই যে হাঁটার গতিতে বৃদ্ধি পাচ্ছে। হাঁটার গতিতে যদি কোনো ধরনের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে, এছাড়া বেশি কিছু আসে না। এরপর দেখো, দাবমান মুদ্রাস্ফীতি। জ্ঞান এবং হচ্ছে এমসিকিউতে কিন্তু আসে। দাবমান মুদ্রাস্ফীতি কি? আমরা হচ্ছে প্রথমে কি ছোট্টবেলার সাথে তুলনা করো, আমরা যখন হচ্ছে কি করি, একদম ছোট থাকি তখন কি হামাগুড়ি দিই, এরপর হচ্ছে আস্তে আস্তে হাঁটতে পারি, এরপরে কি করতে পারি? আস্তে আস্তে দৌড়াই। যখন হচ্ছে দৌড়ানি শিখে যায় তখন হচ্ছে লাফ দিতে হচ্ছে খুব ভালো লাগে, ঠিক আছে। এখন দেখো, দাবমান মুদ্রাস্ফীতি কি? দামের স্তর যখন দৌড় গতিতে চলে, দৌড়ানির গতিতে যখন চলবে, তার নিয়ন্ত্রণের বাইরে কি, তখন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাকে আমরা কি বলি? রানিং বা হচ্ছে দাবমান মুদ্রাস্ফীতি। দাবমান মুদ্রাস্ফীতি, যখন মুদ্রাস্ফীতি যখন দৌড়ের গতিতে বৃদ্ধি পায় তখন আমরা কি বলি? ধাবমান মুদ্রাস্ফীতি। যেমন মনে করো 10% থেকে 20%, 20% থেকে 30-40% চলে যাবে, ঠিক আছে। ওই যে জ্যামিতিক হারে বাড়বে আর কি, 10% থেকে 20%, 20% থেকে 40, 40 থেকে 80, 80 থেকে হচ্ছে 160%। এভাবে যদি বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি তখন আমরা তাকে কি বলবো? দাহ্যমান মুদ্রাস্ফীতি। এরপরে কি করি আমরা? যখন হচ্ছে আস্তে আস্তে দৌড়াতে পারি তখন হচ্ছে খাটের উপর উঠে তারপর হচ্ছে লাফ দিতে চাই, কি লাফ দিতে চাই, তখন সেটা হয়ে যাবে উল্লম্ফন, ঠিক আছে। তখন সেটা হয়ে যাবে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। দামের স্তর যখন অস্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতিতে থাকবে না, অস্বাভাবিক গতিতে লাফিয়ে কিভাবে ভাইয়া? লাফিয়ে বাড়ে, তখন আমরা তাকে কি বলি? তাকে বলি হচ্ছে গ্যালোপিং বা হচ্ছে হাইপার বা হচ্ছে উল্লম্ফন। তোমাকে হচ্ছে গ্যালোপিং দেওয়া থাকবে, ঠিক আছে। উদ্দীপকে দেওয়া থাকতে পারে গ্যালোপিং মুদ্রাস্ফীতি, হচ্ছে তোমাকে হচ্ছে উল্লম্ফন না দিয়ে হচ্ছে গ্যালোপিং দিতে পারে, বা হচ্ছে তোমাকে দিয়ে দিলে হাইপার, ঠিক আছে। তোমাকে কিন্তু এই তিনটাই কিন্তু একই বোঝাচ্ছে। গ্যালোপিং যেটা হচ্ছে ইংরেজি শব্দ, এরপর হচ্ছে উল্লম্ফন, এটা হচ্ছে বাংলায় বলতেছি আর কি। এটা কি কোন ধরনের মুদ্রাস্ফীতি বলে? উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে। যেমন মনে করো, যেমন 50% থেকে কত পার্সেন্ট? 120%, 120% থেকে 250%। এইভাবে যদি মুদ্রাস্ফীতি যদি বৃদ্ধি পায়, কোনো দেশের মুদ্রাস্ফীতি যদি 50% থেকে যদি 120% হয়ে যায়, উদ্দীপকে তোমাকে হঠাৎ করে দিয়ে দিল, হঠাৎ করে একটি দেশের মুদ্রাস্ফীতি দিয়ে দিল যে হচ্ছে একটি দেশের মুদ্রাস্ফীতি, যেমন মনে করো বাংলাদেশের মুদ্রাস্ফীতি 2024 সালে ছিল হচ্ছে 50%, হঠাৎ করে 2025 সালে বৃদ্ধি পেয়ে তা কত পার্সেন্ট হলো? 120%। এখন তোমাকে উদ্দীপকে জানতে চাইছে, প্রশ্ন করছে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতির অন্তর্ভুক্ত, উদ্দীপকে দিয়ে দিল এটা কি মৃদু মুদ্রাস্ফীতি, নাকি হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, নাকি হচ্ছে ধাবমান মুদ্রাস্ফীতি, নাকি হচ্ছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। তোমরা সবাই বলবা কি? উল্লম্ফন মুদ্রাস্ফীতি, ঠিক আছে। এই ধরনের আমরা তাহলে মুদ্রাস্ফীতিগুলো
দেখে নিলাম, মুদ্রাস্ফীতিগুলো দেখে নিলাম। সর্বশেষ এখন তাহলে আমরা যে মুদ্রাস্ফীতিগুলো দেখছি এগুলোর একটু হচ্ছে চিত্রও দেখা লাগবে, ঠিক আছে? এখানে হচ্ছে 4টা হচ্ছে চিত্র দিছি, 4টা কি দিছি? চিত্র দিছি। 4টা যে হচ্ছে চিত্রগুলো দিছি এগুলো কিন্তু দেখবা হচ্ছে তুমি এখানে দেখলেই বুঝতে পারতেছো, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কিন্তু এই যে গতিটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। দেখো এই যে হামাগুড়ি যেটা বলতেছি এটা হচ্ছে মৃদু, প্রথম চিত্র যেটা সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতির। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পদসঞ্চারী, এই যে একটু লম্বা না, এটা কি? পদসঞ্চারী মানে হচ্ছে পায়ে হাঁটার গতিতে। এরপর 3 নাম্বার যে হচ্ছে চিত্র সেটা হচ্ছে ধাবমান মুদ্রাস্ফীতি, সেটা কি? আস্তে আস্তে দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে। এরপরে গিয়ে যেটা হচ্ছে উল্লম্ফন, এই যে দেখো উল্লম্ফনের পার্থক্যটা কতটুকু তুমি দেখছো, এই যে পার্থক্যটা দেখো, তার মানে কি? এই যে লাফ দিচ্ছে, লাফালাফি করতেছে একদম, এটা কত থেকে? P1 থেকে P2, ঠিক আছে? এটা কেমন হবে? এই যে 50 থেকে মনে করো এটা 50, এটা হয়ে গেল 120, ঠিক আছে? 50 টাকার দ্রব্য হঠাৎ করে 120 টাকা হয়ে গেল, তখন সেটা হবে উল্লম্ফন। কত হবে ভাইয়া? উল্লম্ফন, ঠিক আছে? তখন সেটা কি হবে? উল্লম্ফন হবে, ঠিক আছে? তখন সেটা কি হবে? উল্লম্ফন। এই তো বললাম 50 টাকা থেকে যদি আমরা যদি কোনো দ্রব্য হঠাৎ করে যদি 120 টাকা হয়ে যেতে দেখি, 50 টাকা থেকে যদি হঠাৎ করে একটা দ্রব্য 120 টাকা হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো কি? উল্লম্ফন, ঠিক আছে? আবার যদি কোনো ধরনের দ্রব্যের দাম 2 টাকা থেকে হঠাৎ কয় টাকা হলো 4 টাকা, 2 থেকে কয় টাকা হয়েছে? 4 টাকা, তখন আমরা সেটাকে কি বলবো? 2 থেকে যদি 4 টাকা হয়, এরপরে যদি 6 টাকা হয়, তখন সেটাকে আমরা বলবো মৃদু। এরপরে যেটা মনে করো তোমার হচ্ছে এই পদসঞ্চারী, এটা ছিল হচ্ছে 2 টাকা, 2 থেকে হচ্ছে 4 টাকা হইলো, 4 থেকে হচ্ছে 8 টাকা হইলো, 8 টাকা থেকে হচ্ছে 12 টাকা হইলো, ঠিক আছে? এরকম যদি দেখতে পাও তাহলে আমরা সেটাকে বলবো কি? 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, এরকম যদি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেতে থাকে বছরান্তে, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো পদসঞ্চারী, অর্থাৎ হচ্ছে হাঁটার গতিতে। এরপরে যদি আমরা যদি দেখতে পাই কোনো দ্রব্যের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে, যেমন দেখো আমার হঠাৎ করে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা মনে করো আমি এটা দিলাম কয় টাকা? 2 টাকা, ঠিক আছে? 2 টাকা থেকে আমার হঠাৎ করে একটা দ্রব্যের দাম 4 টাকা হলো, 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে আবার কত টাকা হলো? 16 টাকা, 16 টাকা থেকে যদি 32 টাকা, এই হারে যদি আমার যদি দ্রব্যের দামগুলো যদি বৃদ্ধি পেতেই থাকে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো ধাবমান মুদ্রাস্ফীতি, ঠিক আছে? ধাবমান মুদ্রাস্ফীতি। এতটুকু পর্যন্ত বুঝে রাখো। এরপরে আমি তোমাদেরকে আরো এই জাস্ট হচ্ছে তোমরা চিত্রগুলো মাথায় রেখো, ঠিক আছে? এরপরে সর্বশেষ আমরা হচ্ছে এই যে তোমাদের জন্য অত্যন্ত, এটা থেকে আমরা কিন্তু সবাই কিন্তু এখান থেকে এমসিকিউ আসে, আমাদের সবারই ধারণা থাকে এই জায়গা থেকে শুধু আমাদের কি আসে? এমসিকিউ আসে, ঠিক আছে ভাইয়া? এখন যদি আমাকে যদি বলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, এটা কিন্তু আমরা শুধুমাত্র আগে জানতাম এমসিকিউ আসে। গত বছর বিগত সালে ঢাকা বোর্ডে কি করছে? এই যে এই জায়গা থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন একটা করে দিয়েছে। কি করছে? সৃজনশীল প্রশ্ন কিভাবে করছে এটাও দেখাবো। এখন দেখো এখানে বলছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, কোনো নির্দিষ্ট বছরের মুদ্রাস্ফীতির হার। আমরা কি জানি? কোনো যদি আমাকে যদি নির্দিষ্ট একটা বছর ধরে দিই, ওখানে যদি বলো মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তখন আমরা মুদ্রাস্ফীতির হারটা কিভাবে নির্ণয় করব? বর্তমান সময়ের বর্তমান দামের স্তর, আমাদের প্রথমে কি লাগবে? বর্তমান দামের স্তর বের করা লাগবে। বর্তমান দামের স্তর ওখানে হচ্ছে উদ্দীপকে দেওয়া থাকবে, ঠিক আছে? বর্তমান দামের স্তর থেকে পূর্বের দামের স্তরটা আমরা কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। বর্তমান দামের স্তর থেকে পূর্বের দামের স্তর বাদ, বিয়োগ দিয়ে দিব। ডিভাইডেড বাই কি? পূর্বের দামের স্তর, বর্তমান দামের স্তর থেকে পূর্বের দামের স্তর বিয়োগ। এরপর এটাকে ভাগ করব কি দিয়ে? পূর্বের দামের স্তর দিয়ে। যেটা পাবো ভাগফলের সাথে 100 দ্বারা গুণ করব, ভাগফলের সাথে কি করব? 100 দ্বারা গুণ করব, তখন আমরা মুদ্রাস্ফীতির হার পেয়ে যাব। হার মানে কি জানি? আমরা হচ্ছে শতকরায় রূপান্তর 100, ঠিক আছে? এই যে শতকরা আমরা হচ্ছে রূপান্তর করে দেব, ইন্টু কত হবে? 100, ইন্টু কি? 100। আবার বলো, আমার মুখে বলো, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র কি? বর্তমান দামের স্তর মাইনাস হচ্ছে পূর্বের দামের স্তর, বর্তমান দামের স্তর মাইনাস পূর্বের দামের স্তর, ডিভাইডেড বাই পূর্বের দামের স্তর, ইন্টু 100। বর্তমান দামের স্তর মাইনাস পূর্বের দামের স্তর, ডিভাইডেড বাই পূর্বের দামের স্তর, ইন্টু 100। বর্তমান দামের স্তর থেকে পূর্বের দামের স্তর বিয়োগ, আবার তাকে হচ্ছে পূর্বের দামের স্তর দ্বারা কি করব? ভাগ করব, বিয়োগফলকে পূর্বের দামের স্তর দ্বারা আবার ভাগ করব, ভাগ করো হচ্ছে
100 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। এখন দেখি যেমন দেখো আমাকে একটা হচ্ছে এখানে উদ্দীপক দিছে, যেটা সিলেট বোর্ড 2025-এর একটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। কি দিছে? 2022 সালে দামের স্তর ছিল হচ্ছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। এখন দেখো তাহলে আমরা এখন যদি মুদ্রাস্ফীতি কি করতে চাই, নির্ণয় করতে চাই, দেখো মুদ্রাস্ফীতি নির্ণয়ের আমরা সূত্র কি জানি? বর্তমান দামের স্তর মাইনাস কি? পূর্বের দামের স্তর। পূর্বের দামের স্তর ডিভাইডেড বাই কি? পূর্বের দামের স্তর। পূর্বের দামের স্তর ইন্টু কত? 100। এখন দেখো আমার বর্তমান দামের স্তর কত? এখানে হচ্ছে দেওয়া আছে আমার হচ্ছে বর্তমান কত সাল, মনে করো বর্তমান মানে কি? এই যে বর্তমান কারেন্ট ইয়ার, এখানে হচ্ছে কারেন্ট ইয়ার দেওয়া আছে হচ্ছে 2023 সালে দামের স্তর বেড়ে 60 টাকা হয়। 2023 সালে বেড়ে কত টাকা হলো? উদ্দীপকে যে প্রশ্নটা করছে 23 সালে মানে কি? বর্তমানে এটা কত ছিল? 60 টাকা। ঠিক আছে, 60 টাকা। এই কি দ্রব্য পূর্বে দাম ছিল কত টাকা? 2022 সালে তার ছিল হচ্ছে 50 টাকা। কয় টাকা ভাইয়া? 50 টাকা। তাহলে আমার এটাকে কি দ্বারা ভাগ করব? পূর্বের দামের স্তর দ্বারা। তাহলে আবার 50 ইন্টু কত? 100। এখন দেখো, সরি এখন তো এখানে আমি জায়গা বড় নিয়ে নিলাম, তবু দেখে দিচ্ছি। দেখো আমার হচ্ছে এই যে 60 থেকে 50 চলে গেলে কত টাকায়? 10। তাহলে এটা হচ্ছে 50 ইন্টু কত? 100। কাটাকাটি করো। এই যে এটা যদি এভাবে যদি দাও, 50-কে 100, 2 দশে কত? 20। তাহলে আমার কত পার্সেন্ট থাকতেছে? 20%। ঠিক আছে, কত পার্সেন্ট থাকতেছে ভাইয়া? 20%। কত পার্সেন্ট? আমরা কত পাচ্ছি? 20%। কে 20% পাইছো বলো? এই তো ভেরি গুড, এই তো অসাধারণ। তোমরাই তো দেখতেছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি তোমরা বুঝছো। ঠিক আছে, এটা কত পার্সেন্ট? 20%। একদম ইজি না? আমরা কিন্তু আস্তে আস্তে ওই যে মুদ্রাস্ফীতি কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করা যায়, ওইদিকে ঢুকতেছি। ঠিক আছে, ওইদিকে যাচ্ছি। এর পরেরটা এখন তাহলে তোমরা করবা। ঠিক আছে, যেমন মনে করো বৃত্তি বছরের একটা হচ্ছে দাম স্তর দেওয়া আছে। বৃত্তি বছর মানে কি? এখানে হচ্ছে বৃত্তি বছর মানে কি বলছে তোমাকে? পূর্বের। ঠিক আছে, বৃত্তি বছর মানে হচ্ছে পূর্বের কোনো একটা সালকে কি ধরছে? বৃত্তি বছর ধরছে আর কি। ঠিক আছে, বৃত্তি বছর মানে কি? পূর্বের। ঠিক আছে, বৃত্তি বছর মানে কি? পূর্বের। ঠিক আছে, চলতি বছর মানে হচ্ছে বর্তমান। চলতি মানে কি? বর্তমান। এখন এটা দেওয়া আছে 70 টাকা। এরপর মুদ্রাস্ফীতির হার কত? এটা কিন্তু রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। দেখি করো, এটা কত আসবে বলো? এটা কি 40% হবে নাকি 70 নাকি 75 নাকি 100? এখানে দেখো 70 থেকে কত বাদ? 70 থেকে হচ্ছে 40 বিয়োগ ডিভাইডেড বাই হচ্ছে 40 ইন্টু 100। দাও এখন বের করো, যে যার মতো হচ্ছে গুণ ভাগ করে বের করে দাও দ্রুত। এই তো ভেরি গুড। এই যে মাদিয়া কামাল, রাইসা বিনতে রাশেদ, ভেরি গুড। সুলতানা ইয়াসমিন 75%। 70 কত পার্সেন্ট? 5%। 70 থেকে 40 গেলে 30, আর এটা হচ্ছে 40 ইন্টু 100। এটা কত পার্সেন্ট বলো? 75%। কত পার্সেন্ট হয় ভাইয়া? 75%। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এই তো লাবিব থেকে শুরু করে, লাবিব মনে হয় আমার কক্সবাজার জেলার বলছিলাম। নাফিজা আনিকা, জুবাইর হুসেন, নো ক্লাউড। কিরে কোনো মেঘ নাই নাকি? হাবিব আক্তার, ভেরি গুড। এই তো এখন না মনে হয়েছে তোমরা পড়া সবাই মনোযোগী ছিলা। 140 জন যারা আছে তারা সবাই মনোযোগী। ঠিক আছে, এখন সর্বশেষ জায়গায় আমরা চলে আসছি। এই যে দেখো, এই জিনিসটা দিয়ে আমাকে বলছে হচ্ছে উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। দেখো আমাকে হচ্ছে এই উদ্দীপকটা দিছে। ঠিক আছে, এই এত বড় উদ্দীপক এটা দিছে, দিয়ে বলছে কি আমাকে হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলছে। কি বলছে দেখো তো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 প্রশ্ন। এত বেশি কঠিন যে করে ঢাকা বোর্ডে যারা আছো, ঢাকা বোর্ডে কে আসো? হ্যাঁ,
ও অরুরা, এটা কি অরুরা? দেখতে পাচ্ছি ছবিতে মেসি। কিরে, নাকি আমার চোখে ঝাপসা দেখতেছি? এই যে জান্নাত আক্তার ভাইয়া, আমি আগে বলছি কিন্তু আমার নাম বলেন না, এই তো এখন বলে দিছি। 71-এর সেই মুক্তিযুদ্ধ যে, হ্যাঁ সেই সেই ভাই। এটা কে লিখছে? তৌফিক ভাই না? ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। ভাই আমি যদি মুক্তিযুদ্ধ না করিও কিন্তু জুলাই যোদ্ধা, ঠিক আছে ভাই, আমি কিন্তু জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা যারা আছে তারা কিন্তু মুক্তিযুদ্ধের সম্মাননা পাবে, অনেক কিছু তো অনেকজন বলে। এখন বলেন, এখন বলো ঢাকা বোর্ডে কে কে আসো? একদম ফুল প্যাকেট ঢাকা বোর্ড, ঠিক আছে? ঢাকা বোর্ডে বলে প্রচুর, আমাদের প্রশ্নটা প্রচুর কঠিন করছে। দেখো এখন চলে আসছি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত এই যে সৃজনশীল প্রশ্নে সর্বশেষ আলোচনায়। দেখো আমাদেরকে কি বলছে, উদ্দীপক অনুসারে, আমার ভাই এত কিছু ভাই লাগবে না, আমাকে বলছে উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। আমি এখানে দেখতেছি আমার কি ভাইয়া, যোগানের স্থির। এখন বলো, প্রথমে এটা বলো, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি? আমি কিন্তু তোমাদের মুদ্রাস্ফীতি পড়াইছি। এই যে এই চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে এটা বলো। আগে হচ্ছে এটা বলবা, উদ্দীপকটা কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। উদ্দীপকে কিন্তু এক ধরনের মুদ্রাস্ফীতি তো দেখা দিচ্ছে, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র? কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র আগে সেটা বলো। ঠিক আছে বলো, এটা কোন ধরনের? এই তো জুমা খান, ভেরি গুড। এই তো এরপরে হুমায়রা হিমু, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, প্রিন্সেস, এই যে ভেরি গুড। এই তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা কি জানি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম আমাদের যোগান যদি স্থির থেকে, এখানে যোগান কি এস, ঠিক আছে, যোগান স্থির। আমার চাহিদা প্রথমে ছিল হচ্ছে এডি, হঠাৎ করে আমার চাহিদা বৃদ্ধি পেয়ে কি হলো? AD1 হলো। এটার কারণ কি? আমার হচ্ছে আয়, যে হচ্ছে ব্যয়ের যে হচ্ছে টাকা তাকে, ঠিক আছে, আমার ব্যয়যোগ্য আয়ের সংখ্যা বেশি হয়েছে, ব্যয়যোগ্য আয়ের পরিমাণটা বেশি বেড়ে গেছে, ফলে আমার কি হয়ে গেল? আমার হচ্ছে এখানে হচ্ছে চাহিদা বৃদ্ধি পেল। চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে এম থেকে হচ্ছে চাহিদা রেখা এন বিন্দুতে কি করছে? শিফট করছে, ঠিক আছে, ফলে আমার হচ্ছে এডি থেকে AD1 হয়ে গেল, ঠিক আছে। যদি আমার যোগান স্থির থেকে চাহিদা যদি বৃদ্ধি পায়, যোগান স্থির থেকে যদি আমার চাহিদা যদি বৃদ্ধি পায়, সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায়, তখন আমরা তাকে কি বলি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। এখানে বলছে তোমাকে তো এটা জানতে চাই না, এটা জানতে চাইছে হচ্ছে পরে জানতে চাইছে আবার। উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। মুদ্রাস্ফীতির হার মানে আমরা কি জানি? মুদ্রাস্ফীতির হার মানে আমরা জানি হচ্ছে, এখানে কোথায় লিখবো? আচ্ছা, এখানে একদম নিচে করে লিখে দিচ্ছি। আমরা মুদ্রাস্ফীতির হার সমান জানি পূর্বের দামের স্তর মাইনাস বর্তমান দামের স্তর মাইনাস পূর্বের দামের স্তর, ঠিক আছে। পূর্বের দামের স্তর ডিভাইডেড বাই কি? পূর্বের দামের স্তর ইন্টু কত? 100। এখানে দেখো, আমার যখন আমার চাহিদার সর্বপ্রথম যখন এডি ছিল, ঠিক আছে, চাহিদা যখন আমার চাহিদার প্রথমার্ধে আমার হচ্ছে চাহিদার দাম ছিল কত টাকা? 131 টাকা। 100 কয় টাকা ভাইয়া? 131 টাকা, ঠিক আছে। এটা কি? তার মানে আমার হচ্ছে পূর্বের দামের স্তর আমরা কত পাইছি এখানে? 131। তারপরে আমার চাহিদা যখন বৃদ্ধি পেল, AD1 হলো, তখন আমরা আরেকটা হচ্ছে নতুন দামের স্তর পাইছি। তার মানে এটা হচ্ছে বর্তমান দামের স্তর। এটা কোন দামের স্তর? বর্তমান দামের স্তর কত? 162। বর্তমান দামের স্তর কত? 162। বর্তমান দামের স্তর কত? 162, ঠিক আছে। আমি হচ্ছে এখানে সরাসরি এটা হচ্ছে করে দিচ্ছি। দেখো, বর্তমান দামের স্তর কত? 162। এর থেকে মাইনাস যাবে কত? 131 ডিভাইডেড বাই কত?
31 ইন্টু কত হবে 100, বের করো, দ্রুত বের করো, দ্রুত 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 বের করতে হবে এই প্রশ্নের উত্তর, দ্রুত বের করতে হবে, কারণ এটা হচ্ছে একদম ইজি, একদম ইজি, একদম ইজি। এই তো এত এত, ভেরি গুড। আরোহী, মিশু, তারপর হচ্ছে হুমাইরা, এরপরে কত ফারিহা, তারপর হচ্ছে ফাহমিদা, ভেরি গুড। এই তো ফাতেমা, রাবেয়া, জান্নাত, ফাহমিদা নূর, ভেরি গুড। দেখো তার মানে আমরা কত পাচ্ছি 23.66%, 23.66% হচ্ছে আমার কি চাহিদা বৃত্তিজনিত মুদ্রাস্ফীতি। এটা কেন আমার কি পাইছে মুদ্রাস্ফীতি হয়েছে, তা কত পার্সেন্ট 23.66% বাড়ছে, 23.66% বাড়ছে, 23.66% বাড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু দ্বিতীয় পত্র নিয়ে, দ্বিতীয় পত্রের আমরা অনেকটা আলোচনার পথে আছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত হচ্ছে প্রথম পত্র আলোচনা করি নাই। তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম আমরা দ্বিতীয় পত্রের তোমাকে টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সে আলোকে আমরা হচ্ছে তোমাদেরকে অলরেডি পড়িয়ে দিচ্ছি দ্বিতীয় পত্র। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হও নাই, তারা যদি এরকম প্রত্যেকটা বিষয় গুটিয়ে গুটিয়ে ধরিয়ে পড়া যদি মিস না করতে চাও, তাহলে তোমরা এখনই ভর্তি হয়ে যাও আমাদের FRB 4.0 কোর্সে। কোন কোর্সে ভাইয়া? FRB 4.0 কোর্সে। এখানে ভর্তি হলে তুমি কি কি পাচ্ছ মনে করো, আমি এখানে হচ্ছে তোমাকে জাস্ট হচ্ছে কয়েকটা MCQ দেখিয়ে দিচ্ছি। এখন তুমি যদি এই কোর্সে যদি ভর্তি হও, তুমি তাইলে এই যে প্রত্যেকটা অধ্যায়ের উপর আনলিমিটেড MCQ এক্সাম দিতে পারবা। এর পাশাপাশি তুমি হচ্ছে এই অধ্যায়ের উপর আমি মনে করি এরকম সিকিউ পড়াই দিয়ে গেলাম, তুমি কতটুকু বুঝছো এটা তো তোমাকে নিজেকে যাচাই করতে হবে। তোমাকে হচ্ছে আমরা এক্সট্রা ভাবে হচ্ছে কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আমরা পরীক্ষা নিব, ওখানে হচ্ছে অনলাইন প্রশ্ন দেওয়া থাকবে, তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা দিয়ে দিবা, দিয়ে হচ্ছে তোমার সেই প্রশ্নের উত্তরটাই হচ্ছে আবার আমরা দেখব। ঠিক আছে, তোমার প্রশ্নের খাতাটাই আমরা দেখব, খাতাটা কিন্তু তোমাকে হচ্ছে মার্ক দেব। এত কিছু সুযোগ সুবিধা থাকতে আমরাই দিচ্ছি হচ্ছে প্রথম বাংলাদেশে মানবিক বিভাগের জন্য তোমার এই যে রিটেন এক্সাম। তাহলে তুমি আর দেরি না করে এক্ষুনি আমাদের, আশা করি তোমরা এই তো দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, নাসির জন্মদিনের ট্রিট দেনি, তাই ওকে ক্লাসে জ্বালাবো। ঠিক আছে ভাইয়া, আমার ক্লাস শেষের দিকে। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হয় না তোমরা ভর্তি হয়ে যাবা। আর আজকের ক্লাসে কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে এক্ষুনি আমাকে জানাও। ঠিক আছে, কি বলছি ভাইয়া? এক্ষুনি আমাকে জানাবা, মানে তোমাদের টাইম দিলাম হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমাকে অবশ্যই তোমরা জানাবা। 1 মিনিটের মধ্যে তোমরা অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, বান্ডেল কোর্স ডান। এই যে দেখো, আজকে যদি তোমরা যদি বান্ডেল কোর্সে যদি ভর্তি হয়ে যা, আবার তোমাদের জন্য হুডি দিচ্ছে বনি ভাই। বনি ভাইয়ের মন যে কত বড়, ঠিক আছে, বনি ভাইয়ের মন অনেক অনেক বড়। ঠিক আছে, সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, চেহারায় সব সময় হাসি, নাসির ভাইকে ভালোবাসে। ও ভালো লাগছে কথাটা। ঠিক আছে ভাই, বুগিনি ক্লাস, আমি যারা বুগি নাই বলে তাদেরকে আমি ক্লাসে আর পড়া বোঝাই না। ঠিক আছে, যারা বুঝে নাই প্রকৃতপক্ষে তাদের বোঝাই। শোভন ভাইয়ে আপনি কালকে ক্লাস যান পরীক্ষা দিতে, তখন বোঝাই দিয়ে মনে আপনাকে। ঠিক আছে না ভাইয়া, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটি কেমন লাগছে তোমরা যারা যারা নোট করছো অবশ্যই ক্লাসের নোটটা হ্যান্ড নোট গ্রুপে শেয়ার করবা। আমি যতটুকু সম্ভব তোমাদের নোটে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা দেখে নেব। আর তো তোমাদেরকে তো আমি প্রত্যেকটা নোট শেয়ারের ক্ষেত্রে কমেন্ট করেই যাই। দেখা যাক তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে, এতটুকু বলতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে যেন আমার আর ক্লাস করতে না হয়। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কথা রাখি, তোমরা কিন্তু আমাদের কথা রাখো না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। হতাশ হয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিলাম। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এবং হচ্ছে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম সবাইকে।